দেখ, আগের দিন সেট হয়ে গেছিল, বিবি কুন্ডুর এমসিকিউ চলছিল। আজকে আমরা সেট 5 থেকে স্টার্ট করব। দেখছি প্রথম কোশ্চেন কি বলেছে। বলছে ইন অ্যাবসেন্স অফ পার্টনারশিপ এগ্রিমেন্ট পার্টনার্স ক্যান গেট, মানে পার্টনারশিপ এগ্রিমেন্ট যে করা হয় বা পার্টনারশিপ ডিড যে হয়, ওখানে যদি বলা না থাকে তাহলে পার্টনাররা কি পাবে। এখানে বলেছে স্যালারি পাবে, কোনোদিন পাবে না, কমিশন পাবে না, ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন লোনটাই হবে। বলছে পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট আর ওপেন হোয়েন ক্যাপিটাল অ্যাকাউন্ট আর ফিক্সড। পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট কখন ওপেন করতে হয়? যখন ফিক্সড থাকে, ফিক্সড ক্যাপিটাল থাকে। রেজিস্ট্রেশন অফ পার্টনারশিপ ডিড ইজ, পার্টনারশিপ ডিডে রেজিস্ট্রেশন করা কম্পালসারি, ভলেন্টিয়ারি, অপশনাল, নান অফ দিস। ঠিক আছে, এটা কি লিখবো? অপশনাল, তাই তো? এটা অপশনাল, করতেও পারে নাও করতে পারে। এবার বলছে অ্যাভারেজ প্রফিট 15,000 টাকা, ভ্যালু অফ গুডউইল বলে দিয়েছে কত, ভ্যালু অফ গুডউইল সুপার প্রফিট মেথডের গুডউইল বলছে 18,000 টাকা, বলছে নর্মাল প্রফিট কত। বহুবার করানো অঙ্ক এটা। সুপার প্রফিট মেথডের গুডউইল বলেছে কত, 18,000 টাকা। তাহলে কি হবে এটা অ্যান্সার? গুডউইল ইকুয়াল টু সুপার প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার অফ পারচেস। গুডউইল বলেছে 18,000, সুপার প্রফিট ইন্টু 2, তাহলে সুপার প্রফিট হচ্ছে 9,000 টাকা। সুপার প্রফিট 9,000 টাকা, আর অ্যাভারেজ প্রফিট বলছে 15,000 টাকা। তাহলে আমরা সুপার প্রফিট বের করার ফর্মুলা কি জানি? অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। ঠিক আছে, 15 থেকে 6 মানে 6,000 টাকা হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে তো? তাহলে কারেক্ট অ্যান্সার হবে 6,000 টাকা। নেক্সট বলছে প্রফিট শেয়ারিং রেশিও অফ এ ইস এ বি, এ বি রেশিও ছিল 2:1, এবার বি আর সি রেশিও হয়েছে 3:2, তাহলে প্রফিট শেয়ারিং রেশিও এ বি সির কত হবে? এ বি সি 2 আর 1 ছিল, এখানে 3 আর 2, তাহলে কি হবে? এর সাথে 3 গুণ করো, তাহলে এখানে 3 গুণ, আর এখানে 1 গুণ, এর সাথেও 1 গুণ, তাহলে অ্যান্সার কত হচ্ছে? 6:3:2। কারেক্ট অ্যান্সার হবে 6:3:2। নেক্সট বলছে এ বি দুজন পার্টনার ছিল ব্যবসায়, দে এগ্রিড টু চেঞ্জ প্রফিট শেয়ারিং রেশিও, প্রফিট শেয়ারিং রেশিও চেঞ্জ করতে 2:1 থেকে 3:2 করতে চায়। বলছে কে গেন হবে? বলছে হু গেইন ডিউ টু চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও। তাহলে এটা কি হবে দেখ, পার্টনার এ বি, ওল্ড রেশিও, নিউ রেশিও, গেনিং রেশিও। ঠিক আছে তো? তাহলে কি করবো? নিউ মাইনাস ওল্ড। আচ্ছা, এর ওল্ড রেশিও কত ছিল? কোশ্চেন পরে দেখতে হবে। 2:1 মানে 2/3 আর 1/3, আর নিউ রেশিও কত ছিল? 3:2 মানে 3/5, 2/5। তাহলে গেনিং রেশিও কি করে বের করবো? 3/5 মাইনাস 2/3, তাহলে 5×3=15। ঠিক আছে, 5×3=15 মানে 3×3=9, 9 - 10 মানে -1/15। তাহলে এ গেন করবে, দেখ অপশন আছে, এ 1/15 গেন করবে। বলছে এই অনুপাত চেঞ্জ হয়ে যাওয়ার পর, রেশিও চেঞ্জ হয়ে কোন অংশীদার লাভবান হবে? লাভবান হবে হচ্ছে এ, সরি এ মাইনাস, সরি 1 মিনিট, সরি, গেনিং রেশিও বের করছি, গেনিং রেশিও মাইনাসে বেরিয়েছে মানে স্যাক্রিফাইস, তাহলে এ হচ্ছে স্যাক্রিফাইস করছে, তাহলে বি গেন করবে। অঙ্কে হবে, অ্যান্সার হবে বি গেন করবে। 2/5 মাইনাস 1/3, 3×5 = 15, 5×3=3 = 6, 6 - 5 1/15। তাহলে এখানে এ করবে স্যাক্রিফাইস, বি করবে গেন।
তাহলে কারেক্ট অ্যান্সার হবে বি। নেক্সট, দ্য প্রফিট অ্যান্ড লস অন রিভ্যালুয়েশন, মানে রিভ্যালুয়েশন যে প্রফিট বা লস হয় সেটা ডিস্ট্রিবিউট করা হয় পুরোনো পার্টনার কোন রেশিওতে, ওল্ড রেশিওতে, এটা ঠিক আছে জানিস। At the time of revaluation, value of furniture had been increased by 10,000, মানে বলছে রিভ্যালুয়েশনের সময় ফার্নিচারের ভ্যালু 10,000 টাকা বেড়ে গেছে। হুইচ অ্যাকাউন্ট ডেবিটেড, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিটেড। XYZ আর পার্টনার্স শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও 4:3:2। রিটায়ার করেছে কে, ওয়াই রিটায়ার করেছে। প্রফিট শেয়ারিং রেশিও বিটুইন এক্স অ্যান্ড জেড উইল বি কত হবে, এটা 2:1 হবে। দেখ 4:3:2 ছিল, ওয়াই বেরিয়ে গেছে, মানে 3টাকে সরিয়ে দে, রইল কত, 4 আর 2, 4 আর 2টাকে ছোট করলে কত, 2:1। এরকম অঙ্ক তো পাবি তুই পরীক্ষায়। XYZ আর পার্টনার্স অফ এ ফার্ম ইন প্রফিট শেয়ারিং রেশিও 2:3:1। তিনজন মিলে বিজনেস করে রেশিও চল 2:3:1। রিটায়ার করেছে কে, ওয়াই, মানে ওয়াই রিটায়ার করে গেছে। গুডউইল অফ দ্য ফার্ম বলেছে 90,000 টাকা। গুডউইল বলেছে কত, 90,000 টাকা। বলছে এক্স অ্যাকাউন্ট কত টাকা ডেবিট করবো, এটা আমি দেখিয়ে দিচ্ছি, সোজা অঙ্ক আছে। বল, গুডউইল কত বলেছে, 90,000 টাকা, তাই তো। রিটায়ার করেছে কে, রিটায়ার করেছে কে, ওয়াই, ওয়াই রিটায়ার করেছে। তাহলে রেশিও কত ছিল, 2:3:1। তাহলে ওয়াই এর ভাগ কত এখানে, 3, 2 আর 3 5 আর 1 6, 3/6, 3/6, তাই তো। তাহলে 90,000কে 3/6 করলে কত হয় দেখ, মানে 45,000 টাকা। তাই তো। মনে কর রিটায়ারমেন্টে যে গুডউইল ট্রিটমেন্ট করিয়েছিলাম, ভাব কি করে করিয়েছিলাম, কি কি পার্টনার ছিল এখানে বল, XYZ। তোরা কি করতে একটু ভেবে নে, আগে ভেবে নে, আমি শিখিয়ে দিচ্ছি। বাট পরীক্ষায় এমসিকিউ এত বড় করে করবো না। আমরা যখন রিটায়ারমেন্টে গুডউইল দিত কি করতাম, টেবিল এন্ট্রি করতাম। এই 90,000 টাকাকে 3টে ভাগে ভাগ করতাম, বল কত হচ্ছে। ওয়াই তো হয়ে গেল 45,000 টাকা। তাহলে 2 এ কত হচ্ছে, 2/6, মানে 30,000 টাকা। আর এটা 15,000 টাকা। এই তো করতাম। নিউ রেশিও কত বলেছে, বলেছে কিছু নিউ রেশিও না, নিউ রেশিও না বলে 2:1। কেন, 3টাকে ক্যান্সেল করে রইল কত, 2:1। 90,000কে 2:1 ভাগ কর, 90/3, 30, এই জন্য 60,000 আর 30,000, 60,000 আর 30,000, এই তো করতে। তাহলে এখানে কি হতো, এটা হতো -30,000, এটা হতো +45,000, আর এটা হতো -30,000। মনে পড়ছে তো, নিশ্চয়ই কোনো সমস্যা নেই। তাহলে আলটিমেটলি জার্নাল কি দাঁড়াতো মনে আছে, এক্স ডেবিট কত টাকা, 30,000 টাকা। ওয়াই না, জেড ডেবিট এই অ্যামাউন্টটা বলে লিখেছি, এটা 15,000 টাকা। জেড ডেবিট 15,000 টাকা। তো কি হবে, ওয়াই কত হতো, 45,000 টাকা। কোশ্চেনে ওরা কি জানতে চেয়েছে, কোশ্চেনে ওরা কি জানতে চেয়েছে, বলছে এক্স অ্যাকাউন্টকে, তাই তো, কি বলেছিল বল, এক্স অ্যাকাউন্ট কত টাকা ডেবিট করবো। দেখ এক্স অ্যাকাউন্ট ডেবিট করেছি কত, 30,000 টাকা, এটাই তাহলে স্যার। এবার বল, এটা যদি পরীক্ষার হলে করতেই অনেকটা সময় লেগে যাবে, হ্যাঁ কি না, পরীক্ষা হলে করতে গেলে অনেক সময় লেগে যাবে। এবার পরীক্ষার হলে মানে আমরা তো টেবিল এন্ট্রি করে দেবে করতাম, কিন্তু এতটা সময় দিতে পারবো না তো এমসিকিউর জন্য। তাহলে ডাইরেক্ট কিভাবে করবো, সেক্ষেত্রে কিভাবে করবো ডাইরেক্ট, 90,000 টাকা গুডউইল ছিল, যে রিটায়ার করেছে তার শেয়ার কত ছিল, 3/6 করে নিলাম ক্যালকুলেটার, ডাইরেক্ট হয়ে গেল 45,000 টাকা। এই 45,000 টাকা ওয়াই পাওয়ার কথা, এই 45,000 টাকা দেবে কারা কারা, এক্স দেবে আর ওয়াই দেবে, এক্স দেবে আর জেড দেবে, 45,000 টাকা এক্স আর জেড দেবে। সে তাহলে এক্স কত দেবে, এটা গেনিং রেশিওতে দেয়, টাকাটা দেয় গেনিং রেশিওতে। সে কি করে গেনিং রেশিও বের করবো, অঙ্কে কি বলেছে, নিউ রেশিও, নিউ রেশিও অঙ্কে বলেছে না, নিউ রেশিও বলেনি, 2:3:1 নিউ রেশিও বলেনি। তাহলে গেনিং রেশিও কোনটা, 2:1। তাহলে 45,000 2 3 ঘর একবারে কত হচ্ছে দেখ, 30,000 টাকা হচ্ছে। 30,000 হচ্ছে, ডাইরেক্ট অ্যান্সার বেরিয়ে গেল 30,000। ওটা জানতে যে এক্স অ্যাকাউন্টে কত ডেবিট করো, 30,000 টাকা। বুঝতে পেরেছি, বুঝিস নি, এটা খুব জরুরি ছিল বোঝাটা, বুঝতে পেরেছি বুঝিস নি।
দেখ 30,000 টাকা, এই দেখ অ্যান্সার এটা বি হবে 30,000 টাকা। তুই কিভাবে করেছিলি এটা? তুই তো করেছিলি ওই যে দেখলাম, ঠিক আছে তোর 30,000 ঠিক আছে, তুই কি এর টেবিল এন্ট্রি করে করেছিলি নাকি? টেবিল এন্ট্রি করে করে দেখেছিলি তাই তো? এবার টেবিল এন্ট্রি করে করার সময় কি করবো? টোটাল গুডউইল 90,000 টাকা, রিটায়ার করেছে ওয়াই, ওয়াই শেয়ার কত ছিল? 3/6 মানে 45,000 টাকা। তাহলে ওয়াই এর 45,000 টাকা পাওয়ার কথা, এই টাকাটা দেবে কি? এক্স দেবে আর জেড দেবে। তাহলে এক্স দেবে জেড দেবে, কি করে দেবে? আমি তো টেবিল এন্ট্রি করবো না, তাহলে স্যার যদি টেবিল এন্ট্রি না করিস তাহলে গেনিং রেশিও দিবে। গেনিং রেশিওতে স্যার গেনিং রেশিও কি করে বের করবো? যদি অঙ্কে নিউ রেশিও বলে না দেয়, তখন ওল্ড রেশিওটাই গেনিং রেশিও হয়ে যায়। 2:3:1 আছে, 3টাকে বাদ দিয়ে গেনিং রেশিও কত হলো? 2:1। তাহলে ওই 45,000 2 ভাগ কত হচ্ছে? 30,000। দিলাম। ঠিক আছে, এবার বলছে কি জেনারেল রিজার্ভ উইল বি ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য পার্টনার অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন অফ নিউ পার্টনার ইচ। বলছে জেনারেল রিজার্ভটা কোন রেশিওতে ভাগ করতে হয়? ওল্ড রেশিওতে। বলছে ইফ দ্য নিউ রেশিও ইজ মোর দ্যান ওল্ড রেশিও, নিউ রেশিও যদি ওল্ড রেশিওর চেয়ে বেশি হয়, হোয়াট ইজ কল, তখন তাকে কি বলা হয়? তখন তাকে গেনিং রেশিও বলে। ঠিকই বলেছিস, গেনিং রেশিও বলা হয়। বলছে অ্যাকর্ডিং টু দ্য পার্টনারশিপ অ্যাক্ট সেকশন 37, দ্য ইন্টারেস্ট পেবল টু দ্য ডিজিজ পার্টনার অন দ্য অ্যামাউন্ট লেফট বাই হিম উইল বি 6% পারে না। যে পার্টনার মারা যায়, সে পার্টনারটা যত টাকা রেখে দিচ্ছে, অর্থাৎ ডিউ থাকছে, তো এক ধরনের লোন হয়ে যায়, তো লোনের উপর কত পার্সেন্ট ইন্টারেস্ট? 6%। তাহলে ডিবেঞ্চার ইজ, ডিবেঞ্চার কি? এটা এক ধরনের লোন ক্যাপিটাল, ডিবেঞ্চার এক ধরনের লোন ক্যাপিটাল। ফেস ভ্যালু অফ শেয়ার ইজ 10, 8 টাকা কল্ড আপ, 7 টাকা পেড আপ, হোয়াইল ফরফিটিং দ্য শেয়ার্স, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট উইল বি ক্রেডিটেড। শেয়ার ফরফিচার মানে ফরফিচার করার সময় ব্যক্তি জানালো শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু কলসিন এরিয়া টু শেয়ার ফরফিচার। তো শেয়ার ফরফিচার কোন টাকাটা বসাতাম? যেই টাকাটা পাওয়া যেত, মানে পেড আপ ভ্যালু। এখানে পেড আপ ভ্যালু 7, অ্যান্সার হবে 7। 15 নম্বর, if 5,000 equity share of rupees 100 each are issued at a premium 5%, তো এটা বুঝতেই পারছিস 5,000টা শেয়ার 100 টাকা দামে 5% প্রিমিয়াম মানে কত? 105 টাকা। 5,000 ইন্টু 105 করলে কত হয়? 5,25,000 টাকা, অ্যান্সার হবে 5,25,000। অথরাইজ ক্যাপিটাল বলতে কি বোঝায়? ম্যাক্সিমাম লিমিট অফ শেয়ার ক্যাপিটাল, ঠিক আছে তো? শেয়ার অ্যাপ্লিকেশন মানি, শেয়ার অ্যাপ্লিকেশন অ্যামাউন্ট জিনিসটা কি? এটা এক ধরনের পার্সোনাল অ্যাকাউন্ট। বলছে অ্যাজ পার কোম্পানিজ অ্যাক্ট 2013, হুইচ অফ দ্য ফলোইং কনসিডার্ড অ্যাজ দ্য কম্পোনেন্ট অফ ট্রেড পেবেল। যা ট্রেড পেবেল মানে অ্যাকচুয়ালি বলছে যে কোম্পানি অ্যাক্ট 2013 একটা ব্যালেন্স শিটের নতুন নিয়ম এসছে, যেটা কোম্পানি অ্যাক্ট 2013 বলা আছে। সেখানে ট্রেড পেবেল কোন হেডে আসে? অ্যাকচুয়ালি ট্রেড পেবেল ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে আসে। লাইবিলিটি তোর কাছে জানতে চাইনি। লাইবিলিটির আবার অনেকগুলো ভাগ থাকে, কোন ভাগ? আমি তাকে বলেছি কি কি ভাগ থাকে লাইবিলিটির। একটা হয় হচ্ছে, প্রথমে হয় হচ্ছে তোর ইকুইটি আর লাইবিলিটিস একটা পার্ট থাকে। তারপর থাকে হচ্ছে ইকুইটি আর লাইবিলিটিস এর মধ্যে থাকে, আমি বলেছি যে কেমন পার্টটা হয়। মানে এরকম তুমি পরীক্ষার কোশ্চেন দেবে তো, তোকে জানতে হয়। আগে ব্যালেন্স শিট কেমন দেখতে? এরকম দেখতে দেখতে ব্যালেন্স শিট, মনে পড়ে তো? এইদিকে লাইবিলিটি, এদিকে অ্যাসেটস, কোম্পানি আইন এর উপর তুলে দিয়েছে। এরকম ভাবে ব্যালেন্স শিট করা যাবে কোম্পানিতে, যদিও তোরা পরবর্তী সময়ে এটা জানতে হবে। এখন কোম্পানি ব্যালেন্স শিট এরকম হয়, এরকম হয়। প্রথমে এরকম লিখতে হয় ইকুইটি। আচ্ছা আমি দরকার কি আমি তোকে ডাইরেক্ট ব্যালেন্স শিট দেখিয়ে দিই একটা। ওর কাছে আছে প্রচুর ব্যালেন্স শিট, ওকে সময় নষ্ট করে লাভ নেই। দেখ, এই দেখ, নতুন ব্যালেন্স শিট এরকম হয়। দেখ, আমি যে কোনো একটা বিকমের একটা অঙ্ক করে দেখাচ্ছি। ব্যালেন্স শিট কেমন হয় দেখিস তো? এরকম ফরম্যাটে ব্যালেন্স শিট হয়। কি লেখা আছে প্রথমে? ইকুইটি আর লাইবিলিটি, দেখিস তো ব্যালেন্স শিট এখন এরকম ফরম্যাট। ওই আগে কেমন ব্যালেন্স শিট দেখতি মনে পড়ে? একদিকে বাঁদিকে লাইবিলিটি, ডান দিকে আছে, এরকম হয় না। ওটা কাদের হয়? ওটা শুধুমাত্র সোল প্রপার্টিশিপ বিজনেস এবং পার্টনারশিপের হয়। কিন্তু বর্তমানে যে কোম্পানি আইন এসছে, আগে কোম্পানি আইনে এই 2013 আসার আগে ব্যালেন্স শিট এরকমই হতো, বাঁদিকে লাইবিলিটি, ডান দিকে আছে। এখন এটা তুলে দিয়েছে, তুলে দিয়ে এরকম করেছে। দেখ কি লেখা আছে, প্রথমে দেখ লেখা আছে ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস। এর মধ্যে কি থাকে? শেয়ার হোল্ডার ফান্ড, ঠিক আছে? 1 নম্বর শেয়ার হোল্ডার ফান্ড, 2 নম্বর কারেন্ট লাইবিলিটিস, ঠিক আছে তো? ঠিক আছে তো? তো শেয়ার হোল্ডার ফান্ডের মধ্যে কি আছে? প্রথমে শেয়ার ক্যাপিটাল, তারপর সারপ্লাস মানে রিজার্ভ এন্ড সারপ্লাস। তার দুই, আচ্ছা মাঝখানে একটা ছিল, হয়তো এটা একটা অন্য একটা অঙ্ক, তো এখানে দরকার ছিল না বলে লেখেনি। যেটা 2 নম্বর দিয়ে লেখা থাকে নন কারেন্ট লাইবিলিটিস, 3 নম্বর দিয়ে লেখা থাকে কারেন্ট লাইবিলিটিস। পরের একটা অঙ্ক দেখলেও বুঝে যাবে, পরের অঙ্কে নিশ্চয়ই আছে।
দেখাচ্ছে 1 মিনিট। এই দেখ, ১ এ দিয়ে কি লেখা আছে? ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস, ঠিক আছে? ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস এর আন্ডারে লেখা আছে শেয়ার হোল্ডার ফান্ড ১ নম্বর, ২ নম্বর নন কারেন্ট লায়াবিলিটিস, ৩ নম্বর কারেন্ট লায়াবিলিটিস। ঠিক আছে তো? এবার শেয়ার হোল্ডার ফান্ডের আন্ডার শেয়ার ক্যাপিটাল অ্যান্ড সারপ্লাস মানে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। নন কারেন্ট লায়াবিলিটিস এর আন্ডারে লং টার্ম মানে কোনো রকমের লোন থাকলে এর মধ্যে আসবে। কোনো রকমের লোন থাকলে। কারেন্ট লায়াবিলিটিস আন্ডারে কি আছে দেখ, শর্ট টার্ম বরোইংস আছে আর ট্রেড পেবেল আছে। ওরা তোর কাছে জানতে চেয়েছে কি? বলছে ট্রেড পেবেল কার আন্ডারে আসে? তুই অ্যান্সার কি দেখলি? কার আন্ডারে আছে? ট্রেড পেবেল কারেন্ট লায়াবিলিটিস। এবার অপশনটা দেখবি এখানে আছে কিনা ট্রেড পেবেল। ট্রেড পেবেল কার আন্ডারে বলেছে বল? ঠিক আছে তো? মানে আমার কোশ্চেন আছে, ও আমি অপশন পরে দেখছি। অপশন বলছি। ট্রেড পেবেল মানে তোকে যদি বলে নতুন কোম্পানির যে ফরম্যাট ব্যালেন্স শিট, তো ট্রেড পেবেল কার আন্ডারে আসে? তুই বলবি অ্যান্সার বলি কারেন্ট লায়াবিলিটিস। ট্রেড পেবেল কারেন্ট লায়াবিলিটি আন্ডারে আসে। কিন্তু এখানে কি এই অপশন দিয়েছে সেটা দেখতে হবে। এখানে ওরা বলেছে as per company act 2013 which of the following is considered as the component of trade payable। আচ্ছা ট্রেড পেবেলের কোনটা কম্পোনেন্ট? ট্রেড পেবেলের মধ্যে দুটো জিনিস আসে, শুনে রাখ, ট্রেড পেবেলের দুটো জিনিসই আসে, এর বাইরে কিছু আসে না। একটা ক্রেডিটার্স আর একটা বিলস পেবেল, এর বাইরে কিছু আসে না। তাহলে এখানে আছে ক্রেডিটার্স বিলস পেবেল, ক্রেডিটার্স আছে বিলস পেবেল নেই, তাহলে কারেক্ট অ্যান্সার হবে কি ক্রেডিটার্স। আমি পুরো ব্যাপারটা বলে দিলাম, হয়তো পরীক্ষায় এমন একটা কোশ্চেন দিল, বললো যে কি জন্য কোশ্চেন ট্রেড পেবেল ব্যালেন্স শিটে কার আন্ডারে আছে, তখন বলি কারেন্ট লায়াবিলিটিস আন্ডারে আসে। এরকম ট্রেড পেবেল না বলে বলতে পারে লোন কার আন্ডারে আছে, তখন বলতে পারে নন কারেন্ট লায়াবিলিটিস আন্ডারে। এইগুলো টুকটাক পয়েন্ট থাকে। নেক্সট বলেছে দেখ, হুইচ অফ দ্য ফলোইং রিকোয়ার্ড ফর ফিনান্সিয়াল অ্যানালাইসিস। ফিনান্সিয়াল অ্যানালাইসিস কোনটা দরকার? রেশিও দরকার, ক্যাশ ফ্লো দরকার, কমন সাইজ স্টেটমেন্ট দরকার, সব করাই দরকার। তো বলছে ইফ দ্য গ্রস প্রফিট রেশিও 12% অন কস্ট প্রাইস, তাহলে গ্রস প্রফিট রেশিও বলছে 12%, কস্টের উপর 12%, ঠিক আছে? আর সেলিং প্রাইস 2,24,000, গ্রস প্রফিট কত? আগের দিন বারবার করে শিখিয়েছিলাম, আরো একবার করে দিচ্ছি। চল এই অঙ্কটা আবার করে দিচ্ছি, এরকম টাইপের অঙ্ক করেছিলাম। কি বলেছে অঙ্কটা বল, আমি কি শিখেছি জানিস তো? কস্ট প্লাস প্রফিট, তাই তো, ইকুয়াল টু কি বলেছে? সেলস। তাহলে এখানে গ্রস প্রফিট কত পার্সেন্ট বলেছে, একটু ছোট করে দেখে নে। বলছে গ্রস প্রফিট বলছে 12, প্রফিট বলছে 12, কার উপর? কস্টের উপর, তাহলে কস্ট 100, তাহলে এটা কত হলো? সেল 112। কি দিয়েছে অঙ্কে তোকে? তোকে সেল বলেছে 2,24,000, তাহলে গ্রস প্রফিট কত? সেল বলেছে 2,24,000, তাহলে প্রফিট কত? তাই তো? তাহলে কি লিখবি? অ্যান্সার কত হবে? 12/112 ইন্টু 2,24,000, দেখ কত হচ্ছে। নিশ্চয়ই বুঝতে পেরেছি, কোনো ডাউট নেই। 2,24,000 ইন্টু 12/112, 2,24,000 ইন্টু 12/112 কত হচ্ছে দেখ। এই টাইপের এই ভ্যালু দেওয়া ছিল, 24,000 অপশন আছে। 24,000 আছে তো? এবার দেখ আর এক রকম ভাবেও করা যায়, এটা বুঝতে পারলি তো? এটা হচ্ছে এটা কারা করবে? এটা 9-10 স্টুডেন্টরা এরকম করে। 9-10 মানে এটা কিসে করলাম? আমি ঐকিক নিয়ম করলাম। আমি এটা ঐকিক নিয়ম করেছি, কিন্তু এনভাইস লিখলাম মানে এটা ঐকিক নিয়ম। স্যার কি হবে? 112 টাকা সেল হলে প্রফিট 12 টাকা। 1 টাকা সেল হলে কত? 12/112, 2,24,000 হলে কত? আমি কোনো ফর্মুলাই ফেললাম না। এটা হচ্ছে এটা কারা করবে? একদম বললাম, একদম পুরো বাচ্চা, যারা বাচ্চা তারাই করবে, ঐকিক নিয়মে করলাম। আর এক রকম নিয়ম আছে, মানে দুটোই শিখিয়ে দিই, যেটা যখন কাজে লাগবে। আমি আগের দিন একটা জিনিস শেখাচ্ছিলাম, মনে আছে কিনা জানি না, কস্ট আর এখানে লিখছিলাম সেলস। তাহলে অঙ্কে প্রফিট কত পার্সেন্ট বলেছে? 12%। 12%, তাহলে কার উপর? কস্টের উপর, তাহলে 12/100। কস্টের উপর যা হবে সেলের উপর কি হয় বলেছিলাম, মনে পড়ে? আমরা বলেছিলাম বাঁ দিক থেকে ডান দিক গেলে কি করে যোগ করতে হয় বলেছিলাম। তাহলে এমন উপরে যা ছিল এইদিকে তাই লেখো, আর নিচে কত লিখবে? দুটো যোগ করতে বলেছিলাম, 12/112।
দেখ, এত তো করতেই হলো ডাইরেক্ট, এতটা করতে হলো 12/100 ডাইরেক্ট মুখোমুখি হয়ে গেল। তাহলে কি করবো? সেক্ষেত্রে কত মুখোমুখি হয়ে গেল? কষ্টের উপর 12 সেলের উপর কত? কষ্টের উপর 12 বলেছি মানে সেলের উপর 12/100 মুখোমুখি করা যায় না। এটা কিন্তু মুখোমুখি করা যায়। এগুলো যত প্র্যাকটিস করবি মুখোমুখি হবে। কারণ পরীক্ষার হলে খেয়াল করে নিবি ফটাফট হয়ে যাবে, কিছু লিখতে হবে না। বুঝিসনি কি বললাম? বুঝিসনি কি বললাম? এখানে কষ্টের উপর কত পার্সেন্ট বলেছে? 12%। কিন্তু আমার দরকার কি? কষ্টের উপর দরকার নাকি সেলের উপর দরকার? সেলের উপর দরকার। কেননা স্যার কষ্টের উপর 12% আমি 2,24,000 ওর 12 করতে পারি না? 2,24,000 কি কস্ট বলেছে না সেল বলেছে? সেল বলেছে। তাহলে তুই কি করে করবি? টাকা বলেছে সেলের উপর, পার্সেন্টেজ বলেছে কষ্টের উপর। তাহলে তুই টাকাকে নিশ্চয়ই কষ্টে নিতে পারবি না, কিন্তু পার্সেন্টেজটাকে সেলে নিতে পারবি। তাই কষ্টের উপর 12 বললে সেলের উপর 12/100 বার। এবার 2,24,000 ইন্টু 12/100 বারো কর, ডাইরেক্ট 24,000 স্যারের। ঠিক আছে? দু রকম ভাবে শিখিয়ে দিলাম, যেটা তাতেই থাকবে। আমি বলবো যদি পরীক্ষায় বড় অঙ্ক দেয় তখন এইভাবে করবি, যদি এমসিকিউ দেয় তখন এইভাবে করবি। সব প্র্যাকটিস রাখতে হবে। এইগুলো হচ্ছে প্র্যাকটিস, খুব জরুরি, প্র্যাকটিস জরুরি। নেক্সট বলেছে ওয়ার্কিং ক্যাপিটাল বলেছে কত? দেখ 1,80,000 টাকা। টোটাল লাইবিলিটিস কি লেখা যাচ্ছে এখানে? টোটাল লাইবিলিটি 3,90,000 নাকি? উল্টো কাজ হলো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখানটা একটু ভুল লেখা আছে। টোটাল লাইবিলিটিস 3,90,000, তাই তো? টোটাল লাইবিলিটিস 3,90,000 হবে, আর নন কারেন্ট লাইবিলিটিস হবে 3,00,000 টাকা। হুম। নন কারেন্ট লাইবিলিটিস, নন কারেন্ট লাইবিলিটি কত ছিল? 3,00,000 টাকা, তাই তো? দেখ, কারেন্ট লাইবিলিটি বলেছে, ওয়ার্কিং ক্যাপিটাল বলেছে 1,80,000, টোটাল লাইবিলিটি বলেছে 3,90,000, তাহলে নন কারেন্ট লাইবিলিটি বলেছে 3,00,000 টাকা, তাহলে কারেন্ট রেশিও কত হবে? এরকম টাইপের অঙ্ক করানো আছে। তো আমি আরেকবার করে দিচ্ছি, দেখ। এরকম অঙ্কের ক্ষেত্রে অত কিছু ভাববোই না অঙ্কটা। ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডটা, এদিকে অ্যাসেট সাইড। কি কি বলেছে অঙ্কটা আরেকবার দেখে নেওয়া যাক। ওয়ার্কিং ক্যাপিটাল পরে করছি। টোটাল লাইবিলিটি এটা কত বলেছে? টোটাল লাইবিলিটি কত বলেছে? দেখ 3,90,000। তাহলে ওপরে হচ্ছে এনসিএল, নিচে হচ্ছে সিএল। তাহলে এনসিএল কত বলেছে অঙ্কে বল? এনসিএল 3,00,000 টাকা, এবং করানো ছিল আগে। কোনো একটা স্কুলের টেস্টেই এসেছিল এই কোশ্চেনটা। তাহলে কারেন্ট লাইবিলিটি কত হলো? 90,000 টাকা। কারেন্ট লাইবিলিটি 90,000 টাকা, আর ওয়ার্কিং ক্যাপিটাল কত বলেছে? 1,80,000। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস তাহলে কি হবে। ওয়ার্কিং ক্যাপিটাল সিএ মাইনাস সিএল, এটা 1,80,000 ইকুয়াল টু সিএ মাইনাস 90,000। তাহলে কত হচ্ছে? সিএ কত হচ্ছে বল? 2,70,000। সিএ রেশিও কি? কারেন্ট রেশিও বের করবো, সিএ বাই সিএল। তাহলে 2,70,000 ডিভাইড বাই সিএল কত? 90,000। রেশিও কত? 3:1। করানো অঙ্ক আগে। বলছে ইফ কেইটাস টার্নওভার রেশিও, দেখ হোয়াট উইল বি দ্য অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড। অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড বের করার নিয়ম কি? এটা মাসে দিয়েছে, তাহলে উপর হবে 12, নিচে হবে 8। 12/8 কত হচ্ছে? 1.5 নাকি? বল, কেইটাস টার্নওভার রেশিও। ওরা তোকে টার্নওভার রেশিও দিয়ে দিয়েছে, তাহলে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড কি করে বের করবি? উপরে হবে 12, নিচে হবে কেইটাস টার্নওভার রেশিও। 12/8 কত হয়েছে? 12/8 করে 1.5, তাই তো? এখানে 1.5 অপশন নেই একটাও। ছিল 8 মাস, 4 মাস, 3 মাস। এই যে এটা 1.5 ছিল, এটা 1 মান্থ লিখেছে, 1.5 হবে। এটা 1.5 হবে, ঠিক আছে? এটা লিখে নি আর কি। এটা 1.5 হবে, এটা হবে কারেক্ট অ্যান্সার। আমি এখানে দেখিয়ে দিই কি করে বেরোলাম। 12/8 এরকম একটা কোশ্চেন আসবে। কি কোশ্চেন দিতে পারি ভালো করে শুনে নি। ওরা তোকে হয় বলবে ডেটাস টার্নওভার রেশিও, হয় বলবে কেইটাস টার্নওভার রেশিও, না হলেও স্টক টার্ন। তিনটের মধ্যে একটা রেশিও বলবে। বলে বলো কত হবে, হয় অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড বের করতে বলবে, নাই অ্যাভারেজ হোল্ডিং পিরিয়ড বের করতে বলবে, নাই অ্যাভারেজ কালেকশন পিরিয়ড বের করতে। তিনটের মধ্যে একটা দেবেই, মানে দেয় এরকম কোশ্চেন। বলছে অ্যান এক্সাম্পল অফ ক্যাশ ইনফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। কোনটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে?
ইস্যু অফ নিউ ডিবেঞ্চার, ঠিক আছে এটাই হবে। সেল অফ মেশিন কোন অ্যাক্টিভিটিসে হয়? ইনভেস্টিং। ইস্যু অফ নিউ ডিবেঞ্চার ফাইন্যান্সিং, পারচেস অফ ফার্নিচার ইনভেস্টিং, ঠিক আছে। ট্রান্সফার টু জেনারেলি তো এটা তো কোনো অ্যাক্টিভিটিসের মধ্যেই পড়ে না, মানে এটা কি হতো পিভিটি পিভিটি ক্যালকুলেশন লাগতো। তারপর তো দেখ এগুলো তো আমরা কম্পিউটারে তো আমরা হাত দিই না, হয়ে গেল। এবার আমরা চলে যাবো সেট 5 হয়ে গেল, সেট 6। আচ্ছা সেট 5 এ এসিকিউ গুলো দেখি তো কেমন ছিল। হ্যাঁ বলছে পার্টনারশিপ ফার্ম কাকে বলে, বলেছিল ফিক্সড ক্যাপিটাল কাকে বলে, বলছে হোয়েন ভিডিওতে মানে আমাদের ভিডিও বল বা ইয়েতে লেখানো আছে, আমি যে পিডিএফ দিই ভিডিও লেখানো আছে হোয়েন পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট প্রিপেয়ার, কখন তৈরি করা হয় বলতে পারবি? কোনো পড়ার দরকার নেই, কখন তৈরি করা পিএল অ্যাকাউন্ট, তুই এটা লিখলেও হবে। বলছে যে মানে কি এটা তুই বলতে পারবি ট্রেডিং পিএল করার পর পিএল অ্যাপ্রো করা হয় বা ব্যালেন্স শিট করার আগে। কোথায়? অংশীদারি প্রতিষ্ঠানে। দেখবি লেখা আছে, এই লাইনটাই লেখা আছে। বলছে হোয়াট ইজ সুপার প্রফিট, সুপার প্রফিট কাকে বলে? সুপার প্রফিট মিনস এক্সট্রা প্রফিট, সুপার প্রফিট মিনস এক্সট্রা প্রফিট মানে অতিরিক্ত প্রফিট, ঠিক আছে তো, যেটা কিনা তারপর লিখবি কি ফর্মুলা কি ছিল, অ্যাভারেজ প্রফিট থেকে নর্মাল প্রফিট বাদ দিয়ে। দেখবি আমাদের লেখা আছে স্বাভাবিক মুনাফা থেকে গড় মুনাফা বাদ দিলে যা যা অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে তোর অতি মুনাফা। বলছে হোয়াট ইজ রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, রিভ্যালুয়েশন মানে পুনর্মূল্যায়ন হিসাব খাত কি কাকে বলে লিখলেই হয়ে যাবে, লেখা আছে। বলছে পাস দ্য জার্নাল এন্ট্রি হোয়েন আ নিউ পার্টনার ফেল টু প্রিমিয়াম ফর গুডউইল, নতুন পার্টনার যদি প্রিমিয়ামের টাকা আনতে না পারে জার্নাল কি, এটা বল দেখি জার্নাল কি হবে? নতুন পার্টনার প্রিমিয়াম আনতে না পারলে, প্রিমিয়াম আনতে পারলে জার্নাল হয় ক্যাশ টু প্রিমিয়াম ফর গুডউইল। নিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু স্যাক্রিফাইসিং পার্টনার ক্যাপিটাল, নিউ পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু স্যাক্রিফাইস পার্টনার ক্যাপিটাল, এটা লিখে দিবি। আর এটাও লিখতে পারিস নিউ পার্টনার টু ওল্ড পার্টনার ক্যাপিটাল, তাহলে তোকে ন্যারেশন দিতে হবে, তাহলে তোকে ন্যারেশন দিতে হবে, লিখতে হবে বিং প্রিমিয়াম ফর গুডউইল এন্ড ডিস্ট্রিবিউটেড টু ওল্ড পার্টনার্স ইন স্যাক্রিফাইসিং রেশিও, লিখতে হবে স্যাক্রিফাইসিং রেশিও। নাহলে তুই যদি রেশিও ন্যারেশন লিখতে না চাস তাহলে ওখানে লিখে দে স্যাক্রিফাইসিং পার্টনার ক্যাপিটাল, তাহলে নাম্বার কাটবেই না, কোনো জায়গায় নেই। তাহলে কি বুঝতে পারলি পুরো পুরো একদম ঠোঁটের গোড়ায় রাখতে হবে, প্রিমিয়াম আনতে পারলে জার্নাল কি হবে, আনতে না পারলে জার্নাল কি হবে, দেবে কিন্তু পরীক্ষা মানে দিতেই পারি, দুটোর মধ্যে একটা পেতে পারিস, ঠিক আছে তো, হয়ে গেল। তাহলে দেখলি এখন আমাদের কটা অঙ্ক পেলাম এর মধ্যে, এইটুকুর মধ্যে করতে গিয়ে, যেমন ধর কটা অঙ্ক পেলাম, এখন আমাদের একটাই অঙ্ক পেলাম তাই তো, চারেরটা পেলাম। এর সঙ্গে অরে দিয়েছিল নিউ প্রফিট শেয়ারিং রেশিও কাকে বলে, তো বলার নোটেই লেখানো আছে, ঠিক আছে তো। তো বলছে এ অ্যান্ড বি আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন রেশিও 3:2, ব্যবসায় নতুন পার্টনার অ্যাডমিন হচ্ছে সি, রেশিও ছিল 9:6:5, বলছে স্যাক্রিফাইসিং রেশিও কত, এটা করে দিতে হবে, এটা নিশ্চয়ই পারবি, এটা পারবি নিশ্চয়ই, কিরে এটা পারবি নিশ্চয়ই, তো ক্লাসে বহুবার করানো ছিল। ও তোকে কি দিয়েছে দেখ, ও তোকে ওল্ড রেশিও বলেছে, আমরা যেমন করতাম কি ঘর করতাম মনে করে, প্রথমে পার্টনার লিখতাম এ বি সি লিখবি, তারপর ওল্ডের ঘরে কি লিখবি, ওই ধর একবার লিখবি 3/5 আর একবার 2/5, ঠিক আছে। আর নিউ রেশিও লিখেছে 9:6:5 মানে 9/6 15/5 9/20 লিখবি, 6/20 লিখবি, 5/20 লিখবি, ব্যাস ওল্ড থেকে নিউ বাদ দিতে হয়ে যাবে, অসুবিধা কোথায়? ঠিক আছে, যেটা করলাম না কেন এরকম অঙ্ক বহু করানো তো এখানে সময় নষ্ট করছি না। এর সঙ্গে অরে কি দিয়েছে দেখ, পি অ্যান্ড কিউ পার্টনার্স শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও অফ 3:2, পি আর কিউ দুজন মিলে বিজনেস করতে রেশিও ছিল 3:2, পি সারেন্ডার করেছে তার 1/4 অফিস শেয়ার, তার যা শেয়ার ছিল, বলছে পি সারেন্ডার 1/4 অফ হিজ শেয়ার অফ প্রফিট, ওর যা শেয়ার অফ প্রফিট ছিল তার 1/4 সারেন্ডার করেছে, ঠিক আছে তো। আর কিউ সারেন্ডার করেছে 1/3 অফ হিজ শেয়ার, ওর যা শেয়ার ছিল 1/3 সারেন্ডার করেছে আর কে, নিউ পার্টনার। ফাইন্ড আউট হিজ শেয়ার অফ প্রফিট, মানে তার শেয়ার অফ প্রফিটটা কত হবে, ঠিক আছে তো। তো এখানে করে দিতে পারবি, তো এটা অঙ্কটা কর, এই অঙ্কটা ভালো, আগের অঙ্কটা ইজি ছিল, এই অঙ্কটা কর, এই অঙ্কটা করে দে, সবাই করে দে, এই অঙ্ক ছোট্ট একটা অঙ্ক রেশিওতে করেই ছিল, এটা করেছে, এই অঙ্কটা করে দে, করে আমাকে দেখা, তাই তো। যেমন ধর আমি যেভাবে বলছি কিভাবে লিখতে হবে, এখানে লিখবো পার্টনার্স, কি পি কিউ আর, লিখতাম ওল্ড, তাই তো, এখানে লিখতাম নিউ, তাই তো, আর এখানে ধর স্যাক্রিফাইস লিখতাম না, অঙ্কটা কর, খুব ভালো অঙ্ক দিয়েছে, এটা যথেষ্ট ভালো অঙ্ক, এরকম অঙ্ক প্র্যাকটিস করতে হবে। রেশিও ছিল কত, 3/5 আর 2/5, পি আর কিউ 3/5 2/5, কি উত্তর ছিল না?
নিজে করে নে, করে নিয়ে আমাকে দেখাবি, হ্যাঁ? দেখতে হবে না। করে নিয়ে আমাকে দেখাবি। না আমি PQ1 কটা হলো বলিস? করা হলে বলিস, সে তো ভালো অঙ্ক দিয়েছে, তো ক্লাসে বহুবার করানো এই অঙ্কটা। মানে একদম এই টাইপ এর চেয়েও টাফ টাফ অঙ্ক করানো। কোথায় করানো আছে আমি তাও বলে দিচ্ছি, অ্যাডমিশন হবে পার্টনারের ফার্স্ট ক্লাসে, ফার্স্ট ক্লাসে করেছিল। লেকচার 1 এই টাইপের অঙ্ক, তাও কত কত নম্বর অঙ্ক, 11 থেকে 15 মধ্যে এই টাইপের অঙ্ক ভরে ভরে আছে। তাও বলে দিলাম কত কত নাম্বার, হ্যাঁ? কি শর্ট মেমোরি, এত ভিডিওর মতো মেমোরি। বলে দিলাম ফার্স্ট ভিডিওর 11 থেকে 15 মধ্যে এই অঙ্কগুলো আছে। এর চেয়ে টাফ টাফ অঙ্ক করানো আছে, এ তো কিছুই নেই অঙ্কটার মধ্যে। বল। এরকম অঙ্ক কিন্তু দেখ সবসময় এত সোজা অঙ্ক দেবে না, এই টাইপের অঙ্ক দিতে পারে। এটা কঠিন না, বাট এই টাইপের অঙ্ক দেবে কিন্তু। এই টাইপটা তো ফলো করতে হবে। এই টাইপ দেবে একটা। তাহলে রেশিও যদি একটু অসুবিধা হয়, ওই টাইপের অঙ্কগুলো বাড়িতে একবার দেখে নিবি, 11 থেকে 15 মধ্যে যে অঙ্কগুলো আছে, বা খাতায় তো করা আছে, খাতাটা খুলে দেখে নিবি। এখানে ল্যাঙ্গুয়েজটা পড়, এখানে বলছে অফ হিজ শেয়ার বলেছে। দুটো টার্ম হয়, একটা বলছে অফ হিজ হয়, একটা ফ্রম হিজ হয়। এখানে অফ হিজ শেয়ার, অর্থাৎ পির যা শেয়ার ছিল তার 1/4 দিয়েছে, কিউর যা শেয়ার ছিল তার 1/3 দিয়েছে। তাহলে পি দিয়েছে কত? 3/20, আর কিউ দিয়েছে কত? 2/15। তাহলে যদি আমাকে স্যাক্রিফাইসিং রেশিও বের করতে বলে, স্যাক্রিফাইসিং রেশিও তো সোজা। স্যাক্রিফাইসিং রেশিও কত হবে তাহলে? যদি আমি তো এটা নিউ রেশিও, স্যাক্রিফাইসিং রেশিও করি একটা একটা করে, মানে মোটামুটি 1 মিনিট। পির ওল্ড রেশিও বলেছে এত, কিউর ওল্ড রেশিও বলেছে এত। বলেছে ব্যবসায় তো নতুন পার্টনার আসছে, আর আর এর শেয়ার কত সেটা বলেনি। বলছে আর তার শেয়ারটা পি থেকে পেয়েছে কত? 1/4। মানে পির যা ছিল তার 1/4 দিয়েছে। তাহলে পির ছিল 3/5, আর 1/4 দিলে কত হবে? 3/20। অর্থাৎ পির থেকে 3/20 নিয়েছে। আর কিউ ছিল 2/5, কিউ বলছে আমি 1/3 দেবো। তাহলে কত হচ্ছে? 2/5 এর 1/3 করলে 2/15, কিউ দিচ্ছে 2/15। তাই তো? তাহলে আমাকে এই স্যাক্রিফাইসিং রেশিও কে বের করতে বললে কি বলবো? 3/20 আর 2/15, তাই তো? তাহলে এখানে 20 মাল্টিপ্লাই করো, এখানে কত হচ্ছে? 20 মাল্টিপ্লাই করলে তো হবে না। তাহলে এমন কিছু মাল্টিপ্লাই করতে হবে যাতে ইকুয়াল হয় 60। এখানে 60 মাল্টিপ্লাই করো, এখানে 60 মাল্টিপ্লাই করো। তাহলে 20 60 কাটলে কত হচ্ছে? 3, 3 তিরিক্ষে 9, 15 60 কাটলে 4, কত হচ্ছে? 9:8। স্যাক্রিফাইসিং রেশিও বের করো 9:8। ঠিক আছে? একটা একটা করে করছি।
স্যাক্রিফাইসিং রেশিও বের করলাম 9:8। এবার প্রশ্ন হলো স্যার আর এর কত শেয়ার, এটা তো আমাকে বলে দেয়নি। তাহলে আর কোনটা পেয়েছে? আরে ভাই পি আর কিউ যেটা দিয়ে সেটাই তো আরের টাকা। তাহলে 3/20 আর 2/15 যোগ করে 17/60 হলো। আর এর শেয়ার হচ্ছে 17/60। এবার পি নিউ রেশিও কত? নিউ রেশিও বের করার নিয়ম কি? ওল্ড মাইনাস স্যাক্রিফাইস। 3/5 থেকে 3/20 বাদ দিলে 9/20, 2/5 থেকে 2/15 বাদ দিলে 4/15। নিউ রেশিও কত বেরোলো তাহলে? এই দেখ করে দেখি, 27:16:17। তোকে দেখে নে, দেখে নে এইভাবে করেছিস। ঠিক আছে অঙ্ক না? অঙ্ক কি অঙ্ক আর করা চলবে? ও তোকে পুরো বার করতে বললো, জানিস তোকে কি বের করতে বলেছিল অ্যান্সার? জানিস কি বের করতে বলেছিল? ও তোকে বার করতে বলেছিল এইটা, এইটা বার কর, আর কিছু বার কর, এইটুকু বার করতে বলেছিল। না আমি তো পুরো পাঠ করাই দিতাম, ধর ওকে এটা না বের করে বললো নিউ রেশিও কত হবে, তখন নিউ রেশিও করতে বলতো, স্যাক্রিফাইসিং রেশিও, স্যাক্রিফাইসিং রেশিও করতে আমি ইচ্ছা করে করালাম। তাহলে হলো। এবার দেখ একটা দিয়েছিল, বলবো এরপরে এর সঙ্গে দেখছি আর একটা অর্থ দিয়েছে, বলছে এক্স ওয়াই জেড তিনজন পার্টনার ছিল, তাই তো? এক্স ওয়াই জেড তিনজন পার্টনার ছিল এবং তাদের রেশিও ছিল 1/2, 1/3, 1/6। ওয়াই রিটায়ার করে, তাহলে রেশিও কত হবে? তো সোজা জিনিস দেখ, এটা জানিস কি হবে, 1/2, 1/3 আর 1/6। এটা সব কটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করতে শিখিয়েছি ক্লাসে। তাহলে কত হচ্ছে? 3:2:1। রিটায়ার করছে কে? ওয়াই। তাহলে মাঝখানের জন্য এ রিটায়ার করেছে, রইলো কত? 3:1। অ্যান্সার 3:1। এটা করতে হবে না, মুখোমুখি এটা। ও এটা তো করে দেখাতে হবে, এটা এসে কিউ, দেখ এটা এমসিকিউর কোশ্চেন, এসিকিউ দিয়ে দিয়েছে। অ্যান্সার লিখতে হবে 3:1। তুই কি করে লিখতে পারিস এখানে এই অঙ্কটায়? তুই কি লিখতে পারিস তুই বল? তুই এখানে এইটুকুই লিখতে পারিস, বেশি কিছু লিখতে পারিস, যেমন করলাম এইটুকুই করতে পারিস তুই, বেশি কিছু লেখারও নেই এখানে। বলে রিজার্ভ ক্যাপিটাল কাকে বলে? থিওরি। এর সাথে অরে দিয়েছিল কল্ড আপ ক্যাপিটাল কাকে বলে, ফরফিচার অফ শেয়ার কাকে বলে, হোয়াট টু মিন বাই ওভার সাবস্ক্রিপশন, সব লেখানো। রাইট ওয়ান অবজেক্টিভ অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ওয়ার্কিং ক্যাপিটাল কাকে বলে? বলছে একটা মিক্সড রেশিওর উদাহরণ দাও। শিখিয়েছিলাম, বল একটা মিক্সড রেশিও উদাহরণ বল। হ্যাঁ, ডেটাস টার্নওভার রেশিও। হ্যাঁ, ডেটাস টার্নওভার রেশিও। কারণ মিক্সড রেশিও কাকে বলে? যেখানে একটা ব্যালেন্স শিটের আইটেম থাকবে আর যেখানে একটা ট্রেডিং পিএল আইটেম থাকবে তাকে বলে মিক্সড রেশিও। যেমন তুই যে কোনো তোর মাথায় একটা রেশিও নিয়ে আয়, বলেছি এটা কি রেশিও, নিয়ে যে কোনো একটা রেশিও বলে, স্যার কারেন্ট রেশিও বলুন, কারেন্ট রেশিও, ব্যালেন্স রেশিও, স্যার অ্যাসিড টেস্ট রেশিও, ব্যালেন্স শিট রেশিও, ঠিক আছে তো? তারপর তুই বল, নাম বল, নাম বলতে থাকে বলেছি, স্যার প্রোপ্রাইটার রেশিও, প্রোপ্রাইটার রেশিও বের করা হলো কি? প্রোপ্রাইটার্স ফান্ড বাই টোটাল অ্যাসেটস, এটাও ব্যালেন্স শিট রেশিও। এবার তুই অন্য রেশিও বল, স্যার নেট প্রফিট রেশিও। নেট প্রফিট রেশিও এটা কিন্তু ব্যালেন্স শিট রেশিও না, এটা হচ্ছে রেভিনিউ স্টেটমেন্ট রেশিও, মানে পিএল রেশিও। তাহলে দেখ ফর্মুলা কি? প্রফিট বাই সেলস। তাহলে দুটোই তো ট্রেডিং পিএল এর আইটেম। তাহলে বুঝতে পারি? তাহলে কোশ্চেন তোকে বুঝতে হবে। ধর এতগুলো যে এমসিকিউ করলাম, তুই কি দেখেছিস ওখানে? মিক্স রেশিও পেয়েছিস, ব্যালেন্স শিট রেশিও পেয়েছিস, কিন্তু ইনকাম স্টেটমেন্ট রেশিও পেয়েছিস না। তাহলে নেট প্রফিট রেশিও হচ্ছে ইনকাম স্টেটমেন্ট রেশিও। তো কোশ্চেন তোকে এইভাবে বুঝতে হবে, ওইভাবে বুঝতে হলে হবে না, মুখস্থ করে গিয়ে লাভ নেই এখানে। তো বলছে মিক্সড রেশিওর নাম বলো। মিক্সড রেশিওর নাম, একটা পিএল এ আসে, একটা ব্যালেন্স শিট আসে, এমন একটা রেশিওর নাম খোঁজ, বেরিয়ে যাবে, তাই না?
তাহলে কি বলতে পারিস? ও একটা বললো স্যার ডেটার টার্নওভার রেশিও, ক্রেডিটার টার্নওভার রেশিও, ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও, ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিও, যত টার্নওভার রেশিও সব মধ্যে চলে আসবে। বোঝা গেল? বলছে হোয়াট ইজ নন ক্যাশ ট্রানজাকশন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আমার লেখা আছে, এসিকিউর কোশ্চেন লেখা আছে, কতগুলো নাম লেখো। বলছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যেগুলো নন ক্যাশ ট্রানজাকশন, তোরা নিজেরাই বলতে পারি। ডেপ্রিসিয়েশন কি ট্রানজাকশন? নন ক্যাশ ট্রানজাকশন। গুডউইল রিটার্ন অফ, অ্যামortization অফ প্রিলিমিনারি এক্সপেন্সেস, এগুলো সব তো নন ক্যাশ ট্রানজাকশন। তো হোয়াট ইজ মিন বাই কমন সাইজ ফিনান্সিয়াল স্টেটমেন্ট পারবি? হোয়াট ইজ কম্পারেটিভ ফিনান্সিয়াল স্টেটমেন্ট? ব্যাস হয়ে গেল। সেট 5 এর এমসিকিউ এসিকিউ ডিসকাশন করে দিলাম। সেট 6 এ ঢুকে যা। কি বলছে? বলছে সেট 6 এ বলেছে দ্য ব্যালেন্স অফ পার্টনার্স ফিক্সড ক্যাপিটাল আন্ডার ফিক্সড ক্যাপিটাল মেথড। এ তো আর বলার কিছু নেই, অ্যান্সার বুঝেই গেছিস কি হবে। কি হবে অ্যান্সার এর? অলওয়েজ। অলওয়েজ কি হবে? অলওয়েজ হয়ে তাও বলেও দিলাম অলওয়েজ। অলওয়েজ ক্রেডিট। তারা বলছে এক্স ওয়াই জেড আর পার্টনার শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও 4:3:2। ওয়াই রিটায়ার করে গেছে, তাহলে ওয়াই রিটায়ার করলে নিউ রেশিও কত হবে? 4:2। ছোট করলে 2:1। বলছে হোয়াট ইজ কল্ড দ্য এক্সেস অফ অ্যাকচুয়াল প্রফিট ওভার নর্মাল প্রফিট। তো বুঝতেই পারছি নর্মাল প্রফিটের চেয়ে যদি অ্যাকচুয়াল প্রফিট বেশি হয় তখন তাকে কি বলা হয়? সুপার প্রফিট। পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট ইজ আ পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট কি? পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট কি এক ধরনের পার্সোনাল অ্যাকাউন্ট। কোনো অংশীদারি সরি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল অফ পার্টনারশিপ ফার্ম। ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি? খরচা, এক্সপেন্সেস। সোজা সোজা পেচ্ছিল। ডিবেঞ্চার ইজ এটা এক ধরনের লোন ক্যাপিটাল। দ্য ফিচার অফ এ জয়েন্ট স্টক কোম্পানি, জয়েন্ট স্টক কোম্পানির ফিচার কি? সেপারেট লিগাল এন্টিটি, পারপেচুয়াল এক্সিস্টেন্স, লিমিটেড লাইবিলিটি, অল অফ দিস হবে। সিকিউরিটিজ প্রিমিয়ামকে দেখানো হয়, সিকিউরিটিজ প্রিমিয়াম কোথায়? দেখি কি দিয়েছে, অপশন দিয়েছে, আগে অপশন পড়ি তারপরে অ্যান্সার বলবো। অন দ্য অ্যাসেট সাইড অফ ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট অ্যাসেটে দেখায় সিকিউরিটি। জানিস কোথায় দেখায়? বলতে পারবি? এই দিক দেখা, আমি কিছুক্ষণ আগে একটা ব্যালেন্স শিট করে দিলাম তোদেরকে। এই দেখ, সিকিউরিটি প্রিমিয়াম ব্যালেন্স শিট কোথায় দেখা জানিস? এই যে এখানে সারপ্লাস বলে অপশন দেই, সারপ্লাস, এই সারপ্লাস, দেখি সারপ্লাস, এই সারপ্লাসের আন্ডারে সিকিউরিটিজ প্রিমিয়াম। তাহলে কোথায় আসে সিকিউরিটিজ প্রিমিয়াম? ব্যালেন্স শিটে লাইবিলিটি সাইডে। বুঝতে পারলে কি বললাম? দেখ না এটা কি লেখা, এটা কি লেখা? ইকুইটি এন্ড লাইবিলিটিস। তাই তো, ইকুইটি এন্ড লাইবিলিটিস লেখা তো। তখন এটা লাইবিলিটি সাইড, স্যার অ্যাসেট, এই যে নিচে অ্যাসেটস আছে। তাহলে এর আন্ডারে সিকিউরিটি কোথায় দেখায় স্যার? এই যে সারপ্লাস কথাটা আছে এখানে দেখায় সিকিউরিটি, এখানে দেখানো হয়। তার মানে বুঝতে পারছি কোথায় দেখানো হয়? লাইবিলিটি সাইডে দেখানো। লাইবিলিটির কোন হেডে? সারপ্লাস। এবার দেখ অপশনে কিছু এরকম আছে কিনা। Libraries not should. এখানে বলে যে ব্যালেন্স শিটে অ্যাসেটও দেখানো হয় না। অন দ্য ডেবিট সাইড অফ পিএল, না 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 না, একদম না। লাইবিলিটি সাইড অন দ্য ব্যালেন্স শিট, লাইবিলিটি সাইড অন দ্য ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট লাইবিলিটি সাইড দেখানো হয়। ঠিক আছে তো? এটা ঠিক অ্যান্সার। এই যে বলে তুই যে এটা জানা থাকলে, এটা যদি টপিক জানা থাকে কোনোদিন ভুলাবে না কিন্তু, ও যাই অপশন দিক। তারপর হচ্ছে প্রিমিয়াম অন ইস্যুড অফ ডিবেঞ্চার, ডিবেঞ্চার ইস্যু করার সময় যে প্রিমিয়াম হয় এটা কি? এটা কি অ্যাসেট? নো। এটা কি ইনকাম? এটা কি এক্সপেন্সেস? এটা কি লাইবিলিটি? লাইবিলিটি লিখে দে, লাইবিলিটি লিখে দে। দেখ এটা তো অ্যাসেট নয়, খরচাও নয়, এটাকে বলা হয় ক্যাপিটাল প্রফিট। আর ক্যাপিটাল প্রফিট, ইনকাম কিন্তু ক্যাপিটাল প্রফিট না, ইনকাম হচ্ছে রেভিনিউ প্রফিট। ঠিক আছে, তার কারেক্ট আনসার হচ্ছে লাইবিলিটি। কোশ্চেনের মানে বুঝতে হবে কি জানতে চেয়েছে। আর কোম্পানি শেয়ার ইজ অ্যাকচুয়ালি, কোম্পানির শেয়ারটা কি? পার্ট অফ ক্যাপিটাল, ইউনিট অফ ক্যাপিটাল, ডকুমেন্ট অফ ডেট ক্যাপিটাল, ডিপোজিট বাই শেয়ার হোল্ডার। দেখ কি বলতে হবে পারবি। শেয়ার কি? আমি প্রথম দিন শিখেছিলাম শেয়ার হচ্ছে ছোট ছোট পার্ট, টুকরো টুকরো, কাগজের টুকরো ছোট। তাহলে কি লিখবি? এই এ আর বির মধ্যে অ্যান্সার হবে, বল কি করবি? এটা বলছে পার্ট অফ ক্যাপিটাল নাকি ইউনিট অফ ক্যাপিটাল? শেয়ার লিখে দিয়েছিলাম। পার্ট অফ, হ্যাঁ বল। Unit লিখেছে।
ইউনিট অফ ক্যাপিটাল হবে। এই দেখ পুরো ভিডিও দেখ, পিডিএফ খুলে দিয়েছি। কি বলেছে শেয়ার কাকে বলে? বলছে এই এখানে লেখা ছিল ইটস টোটাল ক্যাপিটাল, এই যে লেখা ছিল দেখ এখানে, বলছে টোটাল ক্যাপিটাল ইজ ডিভাইডেড ইন্টু ফিক্সড নাম্বার অফ স্মল ইউনিটস। টোটাল ক্যাপিটালটাকে কতগুলি ইউনিটে ভাগ করা হয়, এক একটা ইউনিটকে শেয়ার বলে। পার্ট অফ ক্যাপিটাল লিখতে পারি না, তাহলে কি হবে কারেক্টটা? আর ইউনিট অফ ক্যাপিটাল। তা বলছে গুডউইল অফ পার্টনারশিপ ফার্ম। পার্টনারশিপ ফার্মে গুডউইলটা কি? পার্টনারশিপ ফার্মে গুডউইলটা তুই জানিস, সেটা বলার দরকার নেই, অ্যাসেটস। তো বলছে দ্য প্রেজেন্ট পার্টনারশিপ অ্যাক্ট এনাক্টেড ইন দ্য ইয়ার, কোন সালে প্রেজেন্ট পার্টনারশিপ বর্তমান অংশীদারি আইন চালু? তো অংশীদারি আইন তো একটাই, অংশীদারি নতুন তো কোনো অংশীদারি আইন আসেনি, 1932 হবে। নতুন কোম্পানি অ্যাক্ট চালু হয়েছে, ঠিক আছে তো, নতুন কোম্পানি অ্যাক্ট চালু হয়েছে তোর 2013, ঠিক আছে। ওটা কি বলবো? প্রেজেন্ট পার্টনারশিপ বলেছে। নাইন থার্টি টুই হবে, ঠিক আছে, 1932 হবে, যেটা বললাম। বলছে পার্টনারশিপ ডিড মাস্ট বি, পার্টনারশিপ ডিড রিটার্ন হতে হবে, ভার্বাল হতে হবে, রিটার্ন আর ভার্বাল, ঠিক আছে, লেখাও হতে পারে আবার মৌখিকও হতে পারে। ব্যালেন্স অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট ডিজিজ পার্টনার ইজ গিভেন টু, মানে যে পার্টনার মারা যাচ্ছে তার ক্যাপিটাল, তার যে ব্যালেন্সটা কোথায় ট্রান্সফার করা হয়? এক্সিকিউটার্স অফ ডিজিজ পার্টনার। তারা বলেছে দ্য পার্ট অফ শেয়ার ক্যাপিটাল হুইচ ইজ নট কল্ড, ঠিক আছে, এক্সেপ্ট দ্য টাইম উইন্ডিং অফ কোম্পানি ইজ কল্ড। বলছে শেয়ার মূলধন, শেয়ার ক্যাপিটালের যে অংশ কোম্পানির অবসান ছাড়া তলব করা হয় না, কি হবে বল? এটা কারেক্ট, এতে বোঝাই যাচ্ছে। না ক্যাপিটাল দিতে হবে না, কেন মূল্য চিহ্ন, এটা হবে হচ্ছে তোর রিজার্ভ ক্যাপিটাল, এটা রিজার্ভ ক্যাপিটাল। দেখবি তো রিজার্ভ ক্যাপিটাল পড়েছিলি তো, রিজার্ভ ক্যাপিটালটাই বলেছিল শেয়ার মূলধনের যে অংশ কোম্পানি অবসান ছাড়া তলব করা হয় না তাকে বলা হয় রিজার্ভ ক্যাপিটাল। প্রফিট অন রিইস্যু অফ ফরফিটেড শেয়ারস ইজ ট্রান্সফার, এটা হবে ক্যাপিটাল রিজার্ভ। তারপর বলছে অথরাইজ ক্যাপিটাল মিনস ম্যাক্সিমাম লিমিট অফ শেয়ার ক্যাপিটাল, যেটা করানো ছিল, এটা আগে বলা ছিল, এটা বলতে পারবি? দ্য ইন্টারভ্যাল বিটুইন টু কলস, দুটো কলের মধ্যে কত দিনের ইন্টারভ্যাল হতে হয়? 1 মাসের বেশি। ও কিছু বেশি। 1 মাসের কম। লেস দেন 1 মান্থ, তাই তো? এখানে বলেছে লেস দেন 1 মান্থ, মোর দেন 2 মান্থ, লেস দেন 1 মান্থ, এটা মোর দেন 1 মান্থ, লেস দেন 1 মান্থ, মোর দেন 2 মান্থ, ঠিক আছে। আরেকটা বলেছে 0 মান্থ, তাহলে কারেক্ট অ্যান্সার হবে লেস দেন 1 মান্থ। এবার বলছে একটা অঙ্ক দিয়ে, সেল বলেছে 10 লাখ টাকা, জিপি বলেছে 2 লাখ টাকা, নেট প্রফিট বলেছে 2 লাখ টাকা, নেট প্রফিট রেশিও কত? মুখোমুখি করবো অ্যান্সারটা। 10 লাখ টাকা সেল, তার থেকে তুই যদি, আচ্ছা এটা কিছু করতে হবে না, বলছে নেট প্রফিট রেশিও, নেট রেশিও বের করা ফর্মুলা কি? নেট প্রফিট বাই সেলস ইনটু 100, 2 লাখ বাই 10 লাখ মানে কত হচ্ছে? 2 লাখ বাই 10 লাখ, 2 লাখ বাই 10 লাখ ইন্টু 100, তাহলে কত হচ্ছে? 5, মানে 20%, তাই তো? বুঝলি কোশ্চেনটার মধ্যে একটু ভুল আছে, কেন ভুল আছে আমি তোকে বলে দিচ্ছি দেখ, মানে মনে হচ্ছে ভুল আছে, ভুল নাও হতে পারে,
ওরা বলেছে গ্রস প্রফিট 2 লাখ টাকা, নেট প্রফিটও 2 লাখ টাকা। গ্রস প্রফিট 2 লাখ টাকা হলে নেট প্রফিটও 2 লাখ টাকা। এখানে তো একটু গন্ডগোল আছে, তাই তো? গ্রস প্রফিট 2 লাখ টাকা হলে নেট প্রফিট 2 লাখ টাকা কি করে হবে? তাহলে এটা গন্ডগোল আছে, আমি এটাকে করলাম না, কারণ আমি বুঝতে পারছি না কত ধরবো এটাকে, নেট প্রফিট কত ধরবো। গ্রস প্রফিট যা হয় নেট প্রফিট তার চেয়ে একটু কম হয় আমরা জানি। তাহলে যদি 2 লাখ টাকা হয়, যদি এটাকে 1 লাখ টাকা ধরিস তাহলে কত হতে পারে? তাহলে 1 লাখ বাই 10 লাখ ইন্টু 100 তাহলে 10% হতে পারে, যদি 1 লাখ টাকা ধরিস নেট প্রফিট। নেক্সট বলছে কি কারেন্ট রেশিও 3:1, ওয়ার্কিং ক্যাপিটাল বলছে 1,20,000, তাহলে কারেন্ট লাইবিলিটি কত হবে? তো এটা করে দিই, এটা অঙ্ক আছে। কারেন্ট রেশিও বলছে 3:1 মানে 3/1, তাহলে সিএ বাই সিএল হচ্ছে 3/1, তাহলে সিএ কত হবে? 3CL। ওয়ার্কিং ক্যাপিটাল কি? সিএ মাইনাস সিএল। ওয়ার্কিং ক্যাপিটাল কত বলেছে অঙ্কে পর? 1,20,000। সি এর জায়গায় লিখবো 3CL মাইনাস সিএল, তাহলে 2CL যদি 1,20,000 হয় তাহলে সিএল কত? 60,000। কি বের করতে বলে অঙ্কটায়? কারেন্ট লাইবিলিটি বেরিয়ে গেল। নেক্সট বলেছে ক্যাশ সেলস বলেছে 40% অফ ক্রেডিট সেলস। টোটাল সেল যদি 2,80,000 হয় তাহলে ক্যাশ সেল কত? ঠিক আছে, এটাও করে দিচ্ছি। অঙ্ক, এগুলো ছোট ছোট অঙ্ক, এই অঙ্কগুলো দেখতে হবে। তাহলে কি হচ্ছে, ক্যাশ সেলের সাথে ক্রেডিট সেল যোগ কর, হবে হচ্ছে টোটাল সেলস। অঙ্কে কি বলেছে একটু ভালো করে পড়। বলেছে ক্যাশ সেল 40, কার 40? ক্রেডিট সেলের, তাহলে ক্রেডিট 100, তাহলে টোটাল সেল কত? 140। টাকা কার বলেছে? টোটাল সেল 2,80,000 হলে কি বের করতে বলেছে? ক্যাশ সেলস। তাহলে কত হবে অ্যান্সার? 40/140 ইন্টু 2,80,000 করে দেখ, যেটা বেরোবে সেটাই অ্যান্সার। 2,80,000 ইন্টু 40/140 করে কত হচ্ছে? 5,000। হ্যাঁ, 80,000। কারেক্ট অ্যান্সার হলো 80,000। দেখ একই অঙ্ক, দেখ আগের পেজেও দিয়েছিল। ক্রেডিটার্স টার্নওভার রেশিও 8, হোয়াট উইল বি দ্য অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড? তাহলে কত হবে? 12/8 মানে 1.5 মাস। বলছে অ্যাসিড টেস্ট রেশিওর আইডিয়ালটা কত হয়? 1:1। বলছে ইন্টারনাল ইউজার অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ফিনান্সিয়াল স্টেটমেন্টে ইন্টারনাল ইউজার কারা হয়? ডিরেক্টরস হয়, ডিরেক্টরস হয়। এখানে কারেক্ট অ্যান্সার ডিরেক্টর হবে, ঠিক আছে? তো আগের দিনই বলছিলাম ডিরেক্টর। এবার বলছে এসএ কিউ গুলো, ইন হুইচ রেশিও প্রিমিয়াম ওভার গুডউইল ব্রট ইন বাই নিউ পার্টনার ইন ক্যাশ উইল বি শেয়ার্ড বাই ওল্ড পার্টনার? স্যাক্রিফাইসিং রেশিও, কারেক্ট অ্যান্সার স্যাক্রিফাইসিং রেশিও। নেক্সট বলছে হোয়াট ইজ দ্য ফর্মুলা ডিটারমিন গেনিং রেশিও? বল গেনিং রেশিও নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও, হয়ে গেল। এবার বলছে হোয়াট ইজ দ্য ফর্মুলা ফর স্যাক্রিফাইসিং রেশিও? তাহলে কি হবে? ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। আগেটা নিউ মাইনাস ওল্ড, এটা ওল্ড মাইনাস নিউ। পার্টনারশিপ ডিড কাকে বলে? ওই সময় মনে দিয়েছিল রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বলতে কি বুঝো? তা বলছে হোয়াট ইজ ফিক্সড ক্যাপিটাল অফ এ পার্টনার? জানি আমরা। হোয়াট ইজ হিডেন গুডউইল? হোয়াট ইজ কলস ইন অ্যাডভান্স? হোয়াট ইজ ওভার সাবস্ক্রিপশন? সব লেখানো আছে, সব কোশ্চেনে লেখানো আছে। হোয়াট ইউ মিন বাই রি ইস্যু অফ ফরফিটেড শেয়ারস? এটাও লেখানো আছে। হোয়াট ইজ ফরফিচার অফ শেয়ার? এটাও লেখানো। হোয়াট ইজ রিজার্ভ ক্যাপিটাল? সব লেখানো কোশ্চেন, ঠিক আছে? সেগুলো দেখ সব কমন আছে। হোয়াট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল? হোয়াট ইজ ফিনান্সিয়াল স্টেটমেন্ট? ঠিক আছে, তারপর বলছে মেনশন এনি ওয়ান অ্যাডভান্টেজ রেশিও অ্যানালাইসিস, স্টেট ওয়ান অ্যাডভান্টেজ অফ কমন সাইজ স্টেটমেন্ট, যেটা কমন সাইজ হবে। ঠিক আছে, তারপর বলছে হোয়াট টু মিন বাই ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, স্টেট ওয়ান ডিসঅ্যাডভান্টেজ অফ কম্পারেটিভ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এখানে যে কটা এসে কেউ সব কটা কোশ্চেন যে পিডিএফ দিয়ে, পিডিএফ এর সব কটা কোশ্চেন অ্যান্সার লেখানো আছে। তাহলে হয়ে গেল। এবার সেট 7, সেট 7 করেছিস? আমরা সব শিখবো। তো বলছে কি ফান্ডামেন্টাল বেসিস অফ পার্টনারশিপ, পার্টনারশিপের, ঠিক আছে, পার্টনারশিপের যে ফান্ডামেন্টাল আছে মানে ভিত্তি, বলছে পার্টনারশিপের ভিত্তিটা কি? এটা কি মিউচুয়াল ট্রাস্ট, এগ্রিমেন্ট? দেখ পারস্পরিক বিশ্বাসও রাখতে হবে, দুটোই ঠিক।
বলছে ইন্টারেস্ট অন ড্রয়িংস টু আ পার্টনারশিপ ফার্ম, পার্টনারশিপ ফার্মে ইন্টারেস্ট অন ড্রয়িংসটা কি, এটা এক ধরনের ইনকাম। বলছে চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও রেজাল্ট, প্রফিট শেয়ারিং রেশিও চেঞ্জ হলে কি হয়, প্রফিট শেয়ারিং রেশিও চেঞ্জ হলে কি হয়, টার্মিনেশন অফ ওল্ড পার্টনারশিপ, ক্লোজিং ডাউন ওল্ড ফার্ম, ফরমেশন অফ নিউ পার্টনারশিপ। বলছে মুনাফা বন্টনের অনুপাত, মানে আমরা তো পড়েছি মুনাফা বন্টনের অনুপাত যদি পরিবর্তন হয় তার ফলে কি হতে পারে, মুনাফা বন্টনের অনুপাত পরিবর্তন হলে কি হতে পারে, দেখ নতুন পার্টনারশিপ তৈরি হয়, মানে আগে তার 3:2 ছিল, এখন তার 2:1 হলো, তাহলে নতুন পার্টনারশিপ হয়ে গেল। তারপর হচ্ছে টার্মিনেশন অফ ওল্ড পার্টনারশিপ, ওল্ড পার্টনারশিপের যে ওরা টার্মিনেট হয়ে গেল, ঠিকই আছে, এটা এ আর সি দিকটাই হবে। চারেরটা হোয়েন গুডউইল অ্যাকাউন্ট, বলছে হোয়েন গুডউইল অ্যাকাউন্ট ইজ রেজড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, অ্যাডমিশনের সময় যখন গুডউইল অ্যাকাউন্টটা বইতে দেখায়, ইট ইজ ক্রেডিটেড টু দ্য ওল্ড পার্টনার ইন দ্য রেশিও ওল্ড রেশিও। নেক্সট বলছে ইফ দ্য ওল্ড রেশিও ইজ মোর দ্যান নিউ, নিউ রেশিও হচ্ছে যদি ওল্ড রেশিও বেশি হয় তখন তাকে কি বলে, স্যাক্রিফাইসিং রেশিও। যে দ্য শেয়ার্স অন হুইচ দ্য ক্যাপিটাল মানি ইজ রিফান্ডেড অ্যাট ফার্স্ট লিকুইডেশন আর নোন অ্যাজ, তো বলছে যে শেয়ার মূলধনের অর্থ বিলোপ সাধনের সময় প্রথমেই ফেরত দেওয়া হয়, তখন কোন শেয়ার, ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার, দেখ ডেফার্ড শেয়ার, ডিবেঞ্চার বেকার, তো ইকুইটি শেয়ার না প্রেফারেন্স শেয়ার, কারেক্ট অ্যান্সার যাতে দিয়েছে, তাহলে 6 এর অ্যান্সার কি হবে, প্রেফারেন্স শেয়ার। কোম্পানি অবসানের সময় যার টাকা ফেরত দেওয়া হয় সেটাকে বলা হয় প্রেফারেন্স শেয়ার, সবার প্রথম প্রেফারেন্স শেয়ার, তারপর ইকুইটি শেয়ার। বলছে হোয়েন শেয়ারস আর ফরফিটেড দ্য শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ইজ ডেবিটেড, হোয়েন শেয়ারটা যখন ফরফিট করা হবে তাহলে শেয়ার ফরফিট শেয়ার ক্যাপিটাল ডেবিট করা হয় কোন ভ্যালুতে, কল্ড আপ ভ্যালু, কল্ড আপ ভ্যালু। ইন কেস অফ ফরফিচার, বলছে ইন কেস অফ ফরফিচার অফ শেয়ার অফ এ শেয়ার হোল্ডার, ঠিক আছে, দ্য অ্যামাউন্ট প্রিভিয়াসলি রিসিভড ফ্রম হিম অর হার ইজ ট্রান্সফার টু, বলছে ইন কেস অফ ফরফিচার অফ শেয়ার অফ এ শেয়ার, শেয়ার হোল্ডার থেকে যখন শেয়ারগুলো ফরফিচার হচ্ছে তখন অ্যামাউন্ট প্রিভিয়াসলি রিসিভড, এটা কি হবে, শেয়ার ফরফিচার হবে। ধর কোনো শেয়ার হোল্ডার ওদের থেকে শেয়ার নিয়েছিল, শেয়ার টাকা দিতে পারছিল, শেয়ারগুলো ফরফিচার করবো, তখন কোন অ্যাকাউন্ট, ওর থেকে যে টাকাটা পাওয়া গেছে সেটা কোন অ্যাকাউন্টে পাঠানো হয়, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট, এটাই বলেছে। সিকিউরিটিজ প্রিমিয়াম ইজ অ্যাকচুয়ালি কি, এটা এক ধরনের ক্যাপিটাল প্রফিট। তারপর কোম্পানির শেয়ার ইজ অ্যাকচুয়ালি, কোম্পানির শেয়ারটা কি, পার্ট অফ ক্যাপিটাল আর ইউনিট অফ ক্যাপিটাল, দুটোর মধ্যে অ্যান্সার আগের পেয়েছিল, দশেরটা পি হবে ইউনিট অফ ক্যাপিটাল। বলছে কি নাম ছিল এটার, আনান, যাই আনান না অনন্যা কি একটা ছিল, যাই হোক, অনন্যা ইজ অ্যাডমিটেড ইনটু আ ফার্ম, সি পে 4,000 আউট অফ হিজ শেয়ার অফ গুডউইল অফ রুপিস কত, 5,000, তাহলে কি বলেছে, ব্যবসার যে নতুন পার্টনার 4,000 টাকা কি নিয়ে আসছে, গুডউইল নিয়ে আসছে। ফর দ্য ব্যালেন্স, Ananias capital account. তো সেটা দেখি, ফর দ্য ব্যালেন্স অফ রুপি 1,000 টাকা ডেবিট, এটা কি বলতে চাইছে, অনন্যা পার্টনারশিপ বিজনেসে জয়েন করলো, তার গুডউইল বাবদ 5,000 টাকার মধ্যে ও 4,000 টাকা নিয়ে এসছে, 4,000 টাকা নিয়ে এসছে, কিন্তু 1,000 টাকা বাকি আছে, এই 1,000 টাকা বাকি রেখেছে, 1,000 টাকা বাকি রাখার জন্য কোন অ্যাকাউন্টকে ডেবিট করবে, এটা বলছে। আমরা শিখেছিলাম না, নতুন পার্টনারকে 5,000 টাকা আনতে বলেছে, ও 4,000 টাকা আনতে বলেছে, ও এন্ট্রি করে ফেলেছে, কিন্তু যেই টাকাটা আনতে পারেনি তার জন্য কি করতাম, আমরা লিখতাম না নতুন পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, মানে নিউ পার্টনার ক্যাপিটাল বা নিউ পার্টনার কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, তাই তো করতাম, নতুন পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট বা নতুন পার্টনার কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু স্যাক্রিফাইসিং পার্টনার। তাহলে এখানে মনে হচ্ছে অনন্যা ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট করতে হবে। এবার তো বললো, ও বললো একটা অ্যান্সার দিয়েছিল বা তোরাও বললি, প্রিমিয়ামের টাকা আনতে না পারে জার্নাল কি করতে, বল দেখি।
প্রিমিয়ামের টাকা আনতে না পারলে জার্নাল কি করতে? এবার তো বললি যে এখানে কিছু নেই, কোশ্চেনে কিছু নেই, আমি এমনি জাস্ট জিজ্ঞাসা করছি প্রিমিয়ামের টাকা আনতে না পারলে জার্নাল কি করতে? নিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু সেকেন্ডারি পার্টনার। তাহলে ওকে 5 আনতে বলেছে, ও 4 আনতে পেরেছে, 1 আনতে পারেনি, 1 এর এন্ট্রি বলতে চাইছে। তাহলে টাকা আনতে পারেনি মানে জার্নাল হবে নিউ পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। নিউ পার্টনার মানে এখানে অনন্যাস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। পয়েন্টটা ভালো দিয়েছে। বলছে এ বি এন্ড সি আর পার্টনার্স শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও 4:3:2। বি মারা গেছে, কবে মারা গেছে? 30শে এপ্রিল। ঠিক আছে। দ্য প্রফিট ফর দ্য ইয়ার এন্ডিং 31st ডিসেম্বর। 31st ডিসেম্বরের প্রফিট ছিল কত? 72,000 টাকা। হোয়াট উইল বি দ্য শেয়ার অফ প্রফিট অফ বি? ঠিক আছে। ও মারা বিজনেস কন্টিনিউ হওয়ার মানে যেদিন ব্যালেন্স শিট দিয়েছে তার কতদিন পর মারা গেছে? 4 মাস পর মারা গেছে। তাহলে ও 4 মাসের প্রফিট নেবে। তাহলে 72,000 টাকা যদি 12 মাসে হয় তাহলে 4 মাস কত? 72 কে 3 দিয়ে ভাগ করলে 24,000 টাকা হবে অ্যান্সার। মানে বুঝতে পারছিস তো? এই 24,000 টাকা অ্যান্সার। 24,000 টাকা কার প্রফিট? 24,000 টাকা সবার প্রফিট। তাহলে ওর ভাগ কত এর মধ্যে? বির ভাগ কত? 3/9 কত হচ্ছে দেখ? 8,000 8,000 টাকা। 8,000 টাকা হবে। তাহলে কি করে হলো? দেখ এখানে দেখিয়ে দিচ্ছি ছোট করে। 72,000 টাকা ইন্টু 4 বাই ওটা যেতে করেছিলাম। ইন্টু কত হচ্ছে? 3/9। তবে ডিবেঞ্চার ক্যান বি ইস্যু। ডিবেঞ্চার ইস্যু করা হয়, পারে ইস্যু করা হতে পারে, প্রিমিয়াম হতে পারে, ডিসকাউন্ট হতে পারে। বলছে অ্যাট পার অর অ্যাট প্রিমিয়াম অর অ্যাট ডিসকাউন্ট, ডি হবে। টু দ্য হ্যান্ডস অফ ডিবেঞ্চার হোল্ডার দ্য ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। ইন্টারেস্ট অন ডিবেঞ্চারটা কি বিজনেসের? বলছে ডিবেঞ্চার হোল্ডারদের কাছে, ভালো করে শুনবি, কোম্পানির কাছে বলেনি, কোম্পানির কাছে বলেনি। কোম্পানির কাছে বললে ইন্টারেস্ট অন ডিবেঞ্চারটা হতো খরচ, কোম্পানির কাছে খরচ। কিন্তু বলছি যারা লোন দেয় তাদের কাছে কি? এটা তো তাদের কাছে ইনকাম, তাদের কাছে ইনকাম। 14টা বি হবে। তো বলছে গুডউইল অফ আ বিজনেস, এটা হচ্ছে অ্যাসেটস, কিন্তু এটা কারেক্ট অ্যান্সার লিখতে হবে তোকে ইনটেনজিবল অ্যাসেটস। অ্যাসেট তো জানি, কিন্তু কি ধরনের অ্যাসেট? ইফ ক্যাপিটাল ব্যালেন্স অফ আর অ্যান্ড এস 25,000 টাকা অ্যান্ড 20,000 টাকা, টি অ্যাডমিট করেছে 1/3 অফ টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম, হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ টিস ক্যাপিটাল? টির ক্যাপিটাল কত হবে? তাহলে দেখ ওদের দুজনের ক্যাপিটাল দিয়েছিল 25,000 আর 20,000, কত? 45,000 টাকা। তো দেখি এটা কি বলেছে, কোশ্চেনটা একটু দেখি, একটু লিখে লিখে করি তাহলে বুঝতে সুবিধা হবে। ব্যবসায় নতুন যে পার্টনার তার শেয়ার কত ছিল? 1/3, তাই তো? তাহলে 1 টাকার মধ্যে নতুন পার্টনার শেয়ার 1/3, রইল বাকি কত? 2/3। হি ইজ অ্যাডমিট ফর 1/3। এই কোশ্চেনটা একটু দেখে নিচ্ছি একটু ভালো করে। আচ্ছা, তাহলে 2/3 আর ওদের দুজনের ক্যাপিটাল কত ছিল বল? 45,000 টাকা। 25 আর 20 যোগ করে কত হলো? 45,000 টাকা। তাহলে 2/3 এর জন্য যদি 45,000 টাকা হয় তাহলে 1 এর জন্য কত? 45,000 ইন্টু 3/2 উল্টে যাবে। তাহলে নতুন পার্টনারের শেয়ার কত? 1/3। কারণ ওরা তোকে বলেছিল টোটাল ক্যাপিটালে, ভালো করে শুনবি, টোটাল ক্যাপিটালে 1/3। তাহলে কত হচ্ছে? দেখ অ্যান্সার কিছু কি অপশন আছে? অ্যান্সার 22,500 হওয়ার কথা আছে। 22,500 মানে 16টা সি হবে। ঠিক আছে, 16টা সি, 22,500 বুঝতে পেরেছিস নিশ্চয়ই? এটা নিশ্চয়ই বুঝে গেছিস। তারপর বলেছে ই 5,000 ইকুয়েশন অফ 100 ইচ, ঠিক আছে, 25 ইস্যুড অ্যাট আ ডিসকাউন্ট 5%। দেখে ইস্যুড অ্যাট আ ডিসকাউন্ট 5% বলেছে। তুই তো বুঝতেই পেরেছিস, করে বল কত হচ্ছে। 4,75,000।
আর হবে, তাহলে এটা 4,75,000 হবে। এটা তো কোনো বলার কিছু নেই। 5,000টা ইকুইটি শেয়ার, 100 টাকা দাম, 5% ডিসকাউন্ট, মানে কত? 5 টাকা কম, 5,000 into 95 করলে 4,75,000 হয়। To which account partner share of profit is credited when capital account of the partners is fixed? তো বলছে to which account partner share profit is credited, ফিক্সড ক্যাপিটাল কোথায় পাঠাতে হয়? কারেন্ট অ্যাকাউন্টে পাঠাতে, জানি সেটা। শেয়ার অফ প্রফিট যখন আমি ফিক্সড ক্যাপিটাল মেথড করছি, শেয়ার অফ প্রফিট বেরোলে কোন অ্যাকাউন্টে পাঠায়? ক্যাপিটাল না কারেন্টে পাঠায়? বলছে আইডিয়াল কারেন্ট রেশিও 2:1। এইটা দেখি একই পয়েন্ট বাড়বে। এইটা স্ট্যান্ডার্ড রেশিও 8 বলেছে, তাহলে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড করে দেখতে হবে না। এটা কত হবে? 13 মাস, লাস্টেরটা হবে 13 মাস। দেখ একই অঙ্ক আবার দিয়েছে, কারেন্ট রেশিও 3:1, ওয়ার্কিং ক্যাপিটাল 1,20,000 হলে কারেন্ট লাইবিলিটিস কত? আমি আর করছি না, এটা অঙ্কটা কিছুক্ষণ আগেই করানো। 60,000 টাকা ছিল অ্যান্সার। ঠিক আছে তো, 60,000 টাকা ছিল অ্যান্সার। তো বলছি গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল কার যোগফল? গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল কি যেন, সম্পত্তির যোগফল, টোটাল অ্যাসেটস। টোটাল অ্যাসেটস এর যোগফলই হচ্ছে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। না, টোটাল অ্যাসেট কেন হবে? কারেন্ট অ্যাসেটস এর যোগফল। কেন? ওয়ার্কিং ক্যাপিটাল বের করার নিয়ম কি ছিল? সিএ মাইনাস সিএল। তাহলে সি এর যোগফলকে বলা হয় হচ্ছে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। আর যদি সিএ থেকে সিএল হয় তখন তাকে বলে ওয়ার্কিং ক্যাপিটাল। রিয়াল প্রপার্টি রেশিও কত হয়? 50%। ক্যাশ সেল 40%। এদের কিছুক্ষণ আগেই অঙ্ক করা ছিল, মনে পড়ছে তো? 80,000 টাকা ছিল অ্যান্সার, করেছি তাই সুতরাং আর করাচ্ছি না। বলছে সুপার প্রফিট কাকে বলে? জানি আমরা। হোয়াট উইল বি দ্য জার্নাল এন্ট্রি ফর রিডাকশন অফ স্টক? স্টক এর ভ্যালু কমে গেলে জার্নাল কি হয়? রিভ্যালুয়েশন টু স্টক। তো বলছে গেনিং রেশিও কাকে বলে? হিডেন গুডউইল কাকে বলে? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কাকে বলে? এইগুলো সব কিন্তু পিডিএফ এ অ্যান্সার গুলো লেখানো আছে। বলছে হাউ উইল ইউ ট্রিট জেনারেল রিজার্ভ ব্যালেন্স ইন ব্যালেন্স শিট ইন দ্য ইভেন্ট অফ রিটায়ারমেন্ট অফ এ পার্টনার? যখন রিটায়ারমেন্ট অফ এ পার্টনার আমরা রিটায়ারমেন্ট করি, তখন জেনারেল রিজার্ভের ব্যালেন্সটা কি করি সেটা বলার দরকার আছে। জেনারেল রিজার্ভ টাকাটা পুরনো পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়, পুরনো পার্টনারদের ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। তো যে আনকল ক্যাপিটাল কাকে বলে? রিজার্ভ ক্যাপিটাল কাকে বলে? সাবস্ক্রাইব ক্যাপিটাল কাকে বলে? প্রসপেক্টাস কি? সব কটা কোশ্চেন একদম পুরো পিডিএফ এ দেওয়া আছে। দেখিস কোশ্চেন কি হয় কমন পড়ে, আর দেখতে পাচ্ছি কোন চ্যাপ্টার দিয়ে থিওরি আসবে এসিকিউর। বলতে পারি কোন কোন চ্যাপ্টার দিয়ে থিওরি আসবে? কমন ভাব, কোম্পানি চ্যাপ্টার দিয়ে ভরে থিওরি দেবে। সব 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 ডেফিনেশন গুলো কোথা দিয়ে? সব কোম্পানির ডেফিনেশন, সব কোম্পানির ডেফিনেশন। কোম্পানি দিয়েই শুধু থিওরি পাবে। কোম্পানির থিওরি তো প্রচুর আছে, ওইগুলো থেকে পড়তে হবে এসিকিউ গুলো। কোম্পানির থিওরি ভালো করে পড়তে হবে। স্যার পার্টনারশিপ থেকে আসতে পারে। দেখ পার্টনারশিপ থেকে জেনারেলি সেরকম কোনো থিওরি নেই। কি থিওরি হতে পারে? স্যাক্রিফাইসিং রেশিও কাকে বলে? গেনিং রেশিও কাকে বলে? নিউ প্রফিট রেশিও কাকে বলে? এই তিনটে থিওরি হয়ে গেল। ঠিক আছে তো? আর মানে বলে দিলাম কিভাবে কমন পড়বে, এর মধ্যেই দেবে কোশ্চেন। আর ওইদিকে চলে যা, প্রথম দিকে বললো স্থির মূলধন কাকে বলে, পরিবর্তনশীল মূলধন কাকে বলে, এই কোশ্চেন দেবে। ইচ্ছে হয়েছে তারপর অংশীদারি কাকে বলে, অংশীদারি চুক্তিবদ্ধ কাকে বলে, এই টাইপের মধ্যে থেকেই কোশ্চেন আসবে সব। এর মধ্যে থেকেই সব কোশ্চেন গুলো চলে আসবে। বলছে অ্যাকর্ডিং টু হুইচ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ইন ইজ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার? AS3, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3। বলছে হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ লিকুইড রেশিও? লিকুইড রেশিওর ফর্মুলা বলার দরকার নেই। বলবি কি, কেউ বলতে পারে লিকুইড অ্যাসেট বাই লিকুইড লাইবিলিটিস, মানে এটা পিডিএফ লেখানো আছে। বা আরেকটা অ্যান্সার লিখতে পারে, বলতে পারে কারেন্ট অ্যাসেট মাইনাস ক্লোজিং স্টক মাইনাস প্রিপেড এক্সপেন্সেস ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটিস মাইনাস ব্যাংক ওভারড্রাফট। বলছে রেশিও অ্যানালিসিস একটা অসুবিধা লেখো, ভিডিওতে মানে পিডিএফ এ দেওয়া আছে, অ্যান্সার সব দেওয়া আছে। হোয়াট ইজ কমন সাইজ ফিনান্সিয়াল স্টেটমেন্ট? হোয়াট টু মিন বাই ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস? বলছে ইন কেস অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ক্যাশ ডিভিডেন্ড রিসিভ কামস আন্ডার হুইচ অ্যাক্টিভিটি? ডিভিডেন্ড রিসিভ তো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে আসে। তাহলে তুই দেখতে পারলি ক্যাশ ফ্লো থেকে স্যার কি থিওরি দিতে পারে? আমি বলে দিচ্ছি ক্যাশ ফ্লো মানে এক্সপেক্টেশন আছে, যেটা কোনটা কি অ্যাক্টিভিটিস এরকম থিওরি পাইতে হবে শেষে। কোনটা কি ধরনের অ্যাক্টিভিটিস বলে দিল, এটা কি অ্যাক্টিভিটিস আছে। তারপর তোকে আর কি বলতে পারে? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কাকে বলে? ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কাকে বলে? তো এই সমস্ত কোশ্চেন টুকটাক দিয়ে দিতে পারে। আর খুব বেশি হলে সুবিধা, অসুবিধা, উদ্দেশ্য, সব করে একটা একটা করে পয়েন্ট করে রাখলেই হয়ে যাবে। মানে এর মধ্যে দিয়ে কোশ্চেন আসবে ক্যাশ ফ্লো থেকে। আমি বলে দিলাম কোথা থেকে কি কোশ্চেন দেবে ওরা। আর রেশিও অ্যানালিসিস থেকে কি কোশ্চেন দিতে পারে? রেশিও অ্যানালিসিস থেকে তোমরা অঙ্ক দেবে, এসিকিউ তো অঙ্ক দেবে। আর দিতে পারে রেশিও অ্যানালিসিস কি দিতে পারে? রেশিও অ্যানালিসিস কাকে বলে, সুবিধা অসুবিধা। আর এমনি সংজ্ঞা লিখতে দেবে না? সংজ্ঞা ওখান থেকে সেরকম কিছু দেবে না, ফর্মুলা দিতে পারে। আচ্ছা আচ্ছা।
তাহলে বুঝতে পারলি? আমি বলে দিচ্ছি কি ধরনের এসএকিউ দেবে, কমন ব্যাপার এইগুলোই এসএকিউ দেবে। তুই কোশ্চেন পেপার দেখবি এই এসএকিউই থাকবে, বাইরে থাকবে না এসএকিউ। আমি যা যা বললাম এরকমই থাকবে, কিন্তু কোম্পানি ভালো করে বলি কোম্পানি থেকে সবচেয়ে বেশি এসএকিউ থাকে। সেটাই। পেজ ঘুরে গেছে এরকম কিছু। না, ঠিক আছে। বলছে ইন দ্য অ্যাবসেন্স অফ এনি এগ্রিমেন্ট ইন পার্টনারশিপ ডিড পার্টনার উইল গেট ইন্টারেস্ট অন লোন। কত? এটা 6%। ইফ আ পার্টনার গেট কমিশন অন নেট প্রফিট 10% আফটার চার্জিং সাচ কমিশন। বহুবার করে যেটা অ্যান্সার কত হবে? 10/110, 10/110 আফটার চার্জিং মানে 10/110, বিফোর চার্জিং হলে 10/100। বহুবার করিয়েছি পরীক্ষা, যদি পিএল এর অঙ্ক আসে দেখে নিবি কি বলেছে, চার্জিং বলছে নাকি বিফোর চার্জিং বলছে, মাথায় রাখতে হবে। অতনু, সমীরণ আর মৈনাক তিনজন মিলে বিজনেস করছিল 1/2, 1/3, 1/6। সমীরণ রিটায়ার করে গেছে, তাহলে মাঝখানে জন রিটায়ার করে গেছে, তাহলে রইল কি 1/2 আর 1/6। 1/2 আর 1/6 মানে কত হবে? 3:1। কি আচ্ছা, ও বলছে বোথ এ অ্যান্ড বি। দেখ 1/2 আর 1/6 তো হতে পারে রেশিও। 1/2, 1/6 তো করলি, 1/2, 1/6 হবে, আবার 3:1 দুটোই ঠিক। তাহলে বোথ এ অ্যান্ড বি লিখতেই পারিস, বোথ এ অ্যান্ড বি। রাজ, ঘোষ অ্যান্ড গোস্বামী তিনজন মিলে বিজনেস করছিল, রেশিও ছিল 4:3:2। ঘোষ রিটায়ার করেছে, বল এর কি অ্যান্সার হবে? তো তো সোজা কোশ্চেন দিয়েছে, 4:2 মানে 2:1 ডি হবে। ইনক্রিজের ভ্যালু অফ মেশিনারি, মেশিনের ভ্যালু বেড়ে যাওয়া। মেশিনের ভ্যালু যদি বেড়ে যায় তাহলে আমার কি হয়? মেশিনের ভ্যালু বেড়ে গেলে পার্টনারদের পক্ষে ভালো না খারাপ? খারাপ, ভালো। মেশিনের ভ্যালু বেড়ে গেলে পার্টনারদের পক্ষে খারাপ কি করে হয়? মেশিনের, আমার দ্বারা একটা মেশিন ছিল, আমার ওই ভ্যালুটা বেড়ে গেলে বাবা আমার তো ভালো লাগবে, কারণ ওটাই বেচে বেশি দাম পাবো। তাহলে এটা প্রফিট অফ পার্টনার্স। এ ভ্যালু অফ গুডউইল রিটার্ন ব্যাক, রিটেন অফ, তাই তো রিটেন অফ বলেছে ফ্রম দ্য বুকস অফ অ্যাকাউন্ট। তো গুডউইলের ভ্যালু রিটেন অফ করে বুকস অফ, দেন অল পার্টনার্স ক্যাপিটাল উইল বি কি হবে? এটা তো বুঝতেই পারছি, অল ডেবিটেড হবে। ডেবিট বলছে যে সমস্ত, দেখ আমরা কি শিখেছিলাম এটা তো বুঝতে পারছিস। বলছে ভ্যালু অফ গুডউইল রিটার্ন ব্যাক। তো ধর গুডউইলটা যখন তুই রিটার্ন ব্যাক করিস তখন আমরা গুডউইলটাকে কি করি? বলছে তখন আমরা গুডউইলটাকে ক্রেডিট করি, ক্যাপিটালটাকে ডেবিট করি। বুঝতে পারছিস না? মনে কর আমি একটা সিম্পল একটা জিনিস বলি, ব্যালেন্স শিট অ্যাসেট সাইডে গুডউইল আছে, ওটাকে রিটার্ন ব্যাক করে মুছবো। ওটাকে মুছতে গেলে জার্নাল কি করতাম মনে আছে? গুডউইল তো ডেবিট ছিল, ওটাকে কাটবো, গুডউইলটাকে ক্রেডিট করবো আর ডেবিট করবো পার্টনার ক্যাপিটাল, ক্যাপিটালটাকে ডেবিট করবো। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু গুডউইল, মনে পড়ছে? পার্টনার্স ক্যাপিটাল টু গুডউইল। তাহলে এটা কোন রেশিওতে করতাম? ওল্ড রেশিও। ঠিক আছে তো? এবার একটু গল্প আছে, এর ছোট্ট একটা গল্প আছে। এটা তো ব্যালেন্স শিটের গুডউইল দিলে, এটা তো ব্যালেন্স শিটের গুডউইল দিলে তুই কি করতি? ওল্ড রেশিওতে। ঠিক আছে তো? কিন্তু এরকমও হতো, রিটায়ারমেন্ট করার সময় এই পয়েন্ট আসতো, সেটা কি? প্রথমে গুডউইল দেখাতাম, তারপর গুডউইল মুছতাম। দেখাতাম পুরোনো রেশিওতে, মুছতাম নিউ রেশিও। ওরা এই পয়েন্টে জানতে চেয়েছে, ওরা বলেনি যে ব্যালেন্সের অ্যাসেট সাইডে গুডউইল আছে, এটা বলেনি। ঠিক আছে তো? তো বলছে আমার কথাটা আমার শোন, বলছে দ্য ভ্যালু অফ গুডউইল রিটেন অফ ফ্রম দ্য বুকস অফ অ্যাকাউন্ট, মানে বইতে গুডউইল দেখানো হয়ে গেছে, এবার ওটাকে মুছবো। মুছতে গেলে কোন রেশিও করতে হয়? নিউ রেশিও। যদি বলতো স্যার ওটা তাহলে কি করে বুঝবো, লিখে দিত যে গুডউইল অলরেডি অ্যাপিয়ার্ড ইন দ্য বুকস, অলরেডি অ্যাপিয়ার্ড, তার মানে বুঝতাম ব্যালেন্স শিটে আছে। তাহলে এটা কি হবে? নিউ রেশিও। এক্সেস অফ ক্রেডিট সাইড ব্যালেন্স অফ রিভ্যালুয়েশন, বলছে যদি ক্রেডিট সাইডে যদি অতিরিক্ত ব্যালেন্স থাকে তাহলে আমার কি ইন্ডিকেট করে? এটা প্রফিট অন রিভ্যালুয়েশন। তো যে স্যাক্রিফাইসিং রেশিও ইজ অ্যাপ্লিকেবল অ্যাট দ্য টাইম অফ, স্যাক্রিফাইসিং রেশিও কখন করা হয়? বলছে যে প্রিমিয়াম ফর গুডউইল বট ইন বাই নিউ পার্টনার, রেজিং গুডউইল, গুডউইল রিটার্ন অফ, হবে হবে। তুই স্যাক্রিফাইস রেশিও কখন ক্যালকুলেট করিস ভেবে না? প্রিমিয়াম ফর গুডউইল, নতুন পার্টনার যখন প্রিমিয়াম ফর গুডউইল নিয়ে আসে তখনই তো স্যাক্রিফাইসিং রেশিও দরকার হয়। পার্টনারশিপ অ্যাক্ট ইন্ট্রোডিউস ইন দ্য ইন্ডিয়া কত হবে? 1912। দ্য প্রোরাটা অ্যালটমেন্ট ইজ জেনারেলি ডান ইন কেস অফ, প্রোরাটা অ্যালটমেন্ট কখন হয়? আন্ডার সাবস্ক্রিপশনে হয়, নো রেসপন্স অফ সাবস্ক্রিপশন, এ বি, ওভার সাবস্ক্রিপশন। অ্যান্সার পেয়ে গেছি, ওভার সাবস্ক্রিপশন। আমি কি বলেছিলাম? প্রোরাটা কখন হয়? প্রোরাটা কখন হয়? দেখ
আমরা সাবস্ক্রিপশন 3 রকম শুনি, একটা ওভার শুনেছি, একটা আন্ডার শুনেছি, আর একটা ফুল শুনেছি। ফুল সাবস্ক্রিপশন যত ইস্যু আর অ্যাপ্লিকেশন সেম হলে তাকে বলে ফুল। ইস্যুর তুলনায় অ্যাপ্লিকেশন বেশি হলে তাকে বলে ওভার সাবস্ক্রিপশন। পুরাটা ওভার সাবস্ক্রিপশনেই হবেই, আদারওয়াইজ হবে না। পুরাটা হতে গেলে ওভার সাবস্ক্রিপশন লাগবে, আর অন্য কোনো পয়েন্ট মাথায় আনতেই হবে না। আচ্ছা প্রোরাটা মানে কি করে? পুরাটা মানে হচ্ছে অ্যালটমেন্টের টাকা যখন অ্যাপ্লিকেশনে পাওয়া যায়। আচ্ছা অ্যালটমেন্টের টাকা অ্যাপ্লিকেশনে পাওয়া গেলে তাকেই বলা হয় পুরাটা অ্যালটমেন্ট। ঠিক আছে তো? আর ওটা কখন হতো? ওভার সাবস্ক্রিপশনে হতো। তোর পরীক্ষায় ওভার সাবস্ক্রিপশন অঙ্কই দেয়। ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার। ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার এটা কি করি? কি বলেছে? ইন দ্য ডেবিট অফ ট্রেডিং অ্যাকাউন্ট। ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিটে কোনোদিন দেখাই না ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার। আর সবচেয়ে বড় কথা, ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার তো হয়ই না, উঠে গেছে এখন। কোনো কোম্পানি ডিসকাউন্টে শেয়ার ইস্যু করতে পারে না, এটা বহুবার বলেছি। বাট কোশ্চেন দিয়েছে আমাকে করতে হবে। ইন দ্য ডেবিট অফ পিএল। পিএল অ্যাকাউন্টে ডেবিটে দেখায়। আচ্ছা, তারপর হচ্ছে বলছে ইন দ্য লাইবিলিটি সাইড অফ ব্যালেন্স শিট। তারপর বলছে ইন দ্য লাইবিলিটি সাইড অফ অ্যাসেট সাইড অফ ব্যালেন্স শিট। বলতে পারি অ্যান্সারটা কি হবে? The liability side of লাইবিলিটি সাইড অফ ব্যালেন্স শিট। একদমই ভুল অ্যান্সার দিয়ে দিলে। দেখ, ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার কি বলতে? এটা এক ধরনের ফিকটিসিয়াস অ্যাসেটস। কি বললাম? ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার এক ধরনের ফিকটিসিয়াস অ্যাসেট, বলেই দিয়েছে ফিকটিসিয়াস অ্যাসেট। তাহলে কোথায় বসবে? ব্যালেন্স শিট অ্যাসেট সাইডে বসে। মিনিমাম ভ্যালু পেবেল অফ শেয়ার অ্যাপ্লিকেশন। এটা বহু অনেকদিন পরে এই পয়েন্টটা পেয়েছি, আমি এই পয়েন্টটা খুঁজছিলাম। মানে শেয়ার অ্যাপ্লিকেশনে ফেস ভ্যালুর মিনিমাম কত টাকা হতে হয় জানিস তো? মিনিমাম 5% হতে হবে। মিনিমাম 5%, এটা রুলস। এটা রুলস, 5% হতে হবে। 5% অফ নমিনাল ভ্যালু। এই রে, ফেস ভ্যালু। আরে নমিনাল ভ্যালু আর কেন ফেস ভ্যালু? ও তার মানে এ আর সি দুটোই কারেক্ট অ্যান্সার, তাহলে বোথ এ অ্যান্ড সি হবে। 12টা ডি হবে। প্রভিশন ফর ডিসকাউন্ট অন শেয়ার। ঠিক আছে তো? ডিসকাউন্ট অন শেয়ার লেট ডাউন ইন দ্য ডিসকাউন্ট অন শেয়ার কত নম্বর ধারায় বলা আছে? কত নম্বর ধারায় বলা আছে? তো বলতে হবে ডিসকাউন্ট অন শেয়ার কত নম্বর ধারায় বলা আছে। 679 মানে অ্যাকচুয়ালি বড় কথা, মানে এটা 8 নম্বর সেট হচ্ছে, তাই তো? এক মিনিট, কত নম্বর কোশ্চেনটা চলছে এটা? 13, তাই তো? কত বললি ডিসকাউন্ট অন শেয়ার? তোর কত নম্বর ধারা বললি? 78. 78 না, এটা 79। যাই হোক, দেখ কোনটা দে, এক মিনিট। Stay. কি বললাম আমি? 79 বললাম না? 79 এ ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার সম্পর্কে বলা আছে। তাহলে কি বলবো? কোশ্চেনটাই আর কি, মানে নতুন ফর্ম, মানে এখন যা বর্তমানে আইন চলে এসছে তাতে কোশ্চেনটাই ভুল। কোশ্চেনটাই ভুল। বর্তমানে কোনো কোম্পানি শেয়ার ডিসকাউন্ট ইস্যু করতে পারে না, কিন্তু ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার সম্পর্কে এর আইন আছে। কিন্তু এই আইনটা 79 এ লেখা নেই। এখন যদি তুই গুগল করে দেখিস, 79 এ কিন্তু ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ারের আইন নেই। আইনটা চেঞ্জ হয়েছে। আইন চলে এসছে এখন 52 বা 53 তে এসছে। তুই দেখ কিছুদিন আগে করা ছিল সিকিউরিটিজ প্রিমিয়াম। কোশ্চেনটা একটু ভুল।
তো যাই হোক, তোকে যেহেতু এই অপশন, তাহলে তুই যদি পুরোনো নিয়মটা জানতে পারলি, এটা পুরোনো নিয়ম। এই যে 79 বললাম, আগের নিয়ম ছিল, আগে এই নিয়মটা ছিল, আগে 79 নম্বর ধারায় ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার সম্পর্কে বলা ছিল, কিন্তু এখন 79 নম্বর ধারাটা চেঞ্জ করে আমি দেখে বলেছি 52 বা 53 তে এসছে। এখানেও ব্যাকেটে 53 ওই লিখে বলে দিচ্ছি 52 না 53 বলে দিচ্ছি। দেখি। 53 বর্তমানে 53 হয়েছে, ঠিক আছে, জেনে রাখ। হলে দুটোই জেনে যা, বুঝতে পারলি? কি বললাম, দুটোই জেনে যাস, কেননা তোর পরীক্ষায় তো এমসিকিউ না এটা। ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার কত নম্বর ধারায় লেখা আছে? 79 and 53। তোর পরীক্ষায় 79 পেলে 79 মারবি, 53 পেলে 53 মারবি। আগে একটা পেজ করাইছিলাম, আমার মনে আছে, সিকিউরিটিজ প্রিমিয়াম 78, আগে 78 ছিল কিন্তু এখন 52 হয়েছে, কিন্তু ওখানে 52 অপশন ছিল। তাহলে কখন কোন কোশ্চেন সেট করছে বোঝা সম্ভব নয়, ঠিক আছে? এগুলো তোকে দুটোই জেনে যেতে হবে। যেমন ধর কল সিন আর কল সিন অ্যাডভান্স, এখন ধর এখন 10 হয়েছে, আগে 5 ছিল, এখন একটা 12% হয়েছে, আগে 6 ছিল। তাহলে তোকে দুটোই মাথায় রাখতে হবে, কি অপশন দিচ্ছে এটা জরুরি, ঠিক আছে তো? এই দেখ, বলতে বলতে পরের কোশ্চেন দেখ, নিশ্চয়ই পরের অ্যান্সারটা পেয়ে গেছিস। প্রভিশন ফর প্রিমিয়াম অন ইস্যু অফ শেয়ার, শেয়ার ইস্যু করলে সিকিউরিটি প্রিমিয়াম যে শেয়ার ইস্যু করে সেটা কত নম্বর ধারায় লেখা আছে? 65 না 79 নম্বর ধারা। এই মাত্র, সরি, এটা কত হবে? এটা 78 নম্বর ধারা হবে, এটা 78 নম্বর ধারা হবে। এটা কত নম্বর ধারা হবে? 78 নম্বর ধারা হবে। এটা বোঝার কিছু নেই, এটা সিম্পল জিনিস। বুঝতে পারলি কি বললাম? এটা মনে রাখবি না, এটা জায়গায় খাতায় সুন্দর করে নোট করে নিবি। কি কি নোট করবি আমি বলছি, খুব জরুরি। সিকিউরিটিজ প্রিমিয়াম, ঠিক আছে, আর ডিসকাউন্ট অন শেয়ার আগে কত নম্বর ধারায় ছিল, এখন কত নম্বর ধারা হচ্ছে? নাম্বার 1। 2 নম্বর নোট করবি কল সিন এরিয়া আর কল সিন অ্যাডভান্স, এগুলো এক জায়গায় নোট করে রাখবি, এটা একটু ঘুরে আনো কোশ্চেন থাকে আর কি, বুঝতে পারলি তো? অনেকে ডাউট থাকে পার্সেন্টেজটা নিয়ে, খুব ডাউট থাকে এটা, কারণ কি হয় সমস্যাটা, আগে এক ছিল এখন আর এক হয়েছে। এবার তুই কি করে বুঝবি স্যার পরীক্ষায় কোনটা করবো, আগেরটা করবো না এখনটা করবো? তুই দেখবি অপশন কি দিয়ে, তার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে তো? তাহলে স্যার দুটোই যদি থাকে, ধরুন 5ও দিয়েছে 10ও দিয়েছে, তখন কোনটা করবো? তখন তুই তোর দিক দিয়ে করবি 10, 10 করবি, অসুবিধা নেই, 10 করবি। বলছে ইফ কলড আপ ভ্যালু অফ শেয়ার 9 টাকা, পেড আপ ভ্যালু 7 টাকা, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ইজ ডেবিটেড, কত টাকা ডেবিট করবো? অ্যাট দ্য টাইম অফ ফরফিচার। তো বুঝতেই পারছিস কলড আপ ভ্যালু 9 টাকা করে। প্রেফারেন্সিয়াল ক্যাপিটাল ইজ আ পার্ট অফ ওন ক্যাপিটাল, ঠিক আছে, এটা ওন ক্যাপিটালই একটা পার্ট, প্রেফারেন্সিয়াল ক্যাপিটাল। বলছে লস রিলেটিং টু প্রিমিয়াম অফ রিডেমশন, ঠিক আছে তো? বলছে লস রিলেটিং টু প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার ইজ ট্রান্সফার টু, ঠিক আছে, ইজ ট্রান্সফার টু হবে এটা, ইজ ট্রান্সফার টু। বলছে আমরা যখন ডিবেঞ্চার রিডিম করতাম, প্রিমিয়ামে ডিবেঞ্চার রিডিম করছি, সেখানে যে লস হয় সেটা কোথায় ট্রান্সফার করা হয়? ডিসকাউন্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট, নাকি বোথ? এই তিনটার মধ্যে কোন অ্যান্সারটা হবে বল দে? ইস্যু অফ ডিবেঞ্চার ওই আমরা এটা তো জানি যে লসটা, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার আমরা করেছিলাম, মনে পড়ে একটা ডিবেঞ্চার রিডেমশন অঙ্কগুলো করেছিলাম, এটা লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্টে। ডিবেঞ্চার হোল্ডার আর সাপ্লায়ার অফ দ্য কোম্পানি, ওনার অফ দ্য কোম্পানি, ইনভেস্টার অফ দ্য কোম্পানি, ডেটার্স অফ দ্য কোম্পানি। ডিবেঞ্চার হোল্ডার, ডিবেঞ্চার হোল্ডারটা কোম্পানির কে? কোম্পানি তো মালিক তো না, ঠিক আছে তো? তো ডিবেঞ্চার হোল্ডাররা কোম্পানির কে বলতে পারবি এটা? ডিবেঞ্চার হোল্ডার, আচ্ছা, এটা ইনভেস্টার অফ দ্য কোম্পানি, কারণ ওরা কোম্পানিতে টাকা ইনভেস্ট করছে। আরেক দিক দিয়ে এটাও হতে পারে, শুধু ডিবেঞ্চার যদি হতো তাহলে কি লিখতাম? ক্রেডিটার্স অফ দ্য কোম্পানি, কোম্পানি ক্রেডিটার্স। এটা ডিবেঞ্চার হোল্ডার বলেছে। বলছে হোয়াট হুইচ ওয়ান ইজ ব্যালেন্স শিট রেশিও, কোনটা ব্যালেন্স শিট রেশিও? এর মধ্যে কারেন্ট রেশিও, ব্যালেন্স শিট রেশিও, লিকুইড রেশিও, ব্যালেন্স, সব করে ব্যালেন্স শিট রেশিও, কিছুক্ষণ আগেই বোঝাচ্ছিলাম। দেখ কারেন্ট রেশিও ব্যালেন্স শিট, কারণ দুটোই ব্যালেন্স শিটে আসে, লিকুইড রেশিও দুটোই ব্যালেন্স শিটে থাকে, ওপর নিচ। ডেপ্ট ইকুইটি রেশিও কি হয়? ফর্মুলা ডেপ্ট বাই ইকুইটি, ডেপ্ট তো ব্যালেন্স শিটে আসে, ইকুইটি ব্যালেন্স শিটে আসে, তাহলে তিনটেই কিন্তু ব্যালেন্স শিট রেশিও।
আইডিয়াল কারেন্ট রেশিও 2:1। পেমেন্ট অফ ডিভিডেন্ড পেমেন্ট করছি, সেটা কি ধরনের অ্যাক্টিভিটিস? ফাইন্যান্স ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। হুইচ ইজ দ্য বেস্ট ডেট ইক্যুইটি রেশিও? ইজ ডেট ইকুইটি রেশিও 50-60 এটা বলছে 60 থেকে 70% হচ্ছে বেস্ট ডেট ইক্যুইটি রেশিও। হ্যাঁ, অ্যাকচুয়ালি ডেট ইকুইটি রেশিওর আইডিয়াল কত জানিস তো? 66% বলা হয়। ঠিক আছে, তো 66 কত? 60 থেকে 70-র মধ্যে। প্রফিট অন সেল অফ প্ল্যান্ট। আচ্ছা, প্ল্যান্ট বেচে প্রফিট হয়েছে। প্ল্যান্ট বেচলে তো ইনভেস্টিং, প্ল্যান্ট বেচে প্রফিট হয়েছে, তাহলে এটা কোন অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে? অপারেটিং অপারেটিং অ্যাক্টিভিটিস। এটা একটু দেখতে হবে। ঠিক আছে, তো মানে ফাইন্যান্সিং তো হবে না শিওর, ইনভেস্টিংও হবে না শিওর। এবার দেখতে হবে প্রফিট অন সেল অফ প্ল্যান্ট এটা কোন অ্যাক্টিভিটির মধ্যে পড়বে। পাঁচেরটা এ, ওরা পাঁচেরটা এ বলছে। ঠিক আছে, প্রফিট অন সেল অফ প্ল্যান্ট মানে প্ল্যান্ট বেচে প্রফিট হচ্ছে, এটা কোন অ্যাক্টিভিটি? অপারেটিং। কারণ অপারেটিং করার সময় এটা নীতি, তাই জন্য অপারেটিং অ্যাক্টিভিটিস। দ্য ইউজার অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টের ইউজার কারা? সবাই তো ইউজার। ক্রেডিটার্স ইউজার, দ্য ক্রেডিটার্স কি? এক্সটার্নাল। তারপর ইনভেস্টার কি? এক্সটার্নাল। শেয়ার হোল্ডার কি? ইন্টারনাল। সব করে আমাকে ইউজার জানতে চাইছে, ইন্টারনাল বা এক্সটার্নাল জানতে চাইছে, সবাই হবে, সব কটাই কারেক্ট অ্যান্সার। হোয়াট ইজ শেয়ার লেখা আছে, হোয়াট ইজ শেয়ার অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তো হোয়াট ইজ সুপার প্রফিট, হোয়াট ইজ রিজার্ভ ক্যাপিটাল, ইন্টারনাল ক্যাপিটাল, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, গেনিং রেশিও, ডিবেঞ্চার কাকে বলে, হোয়াট টু মিন বাই রিডেমশন অফ ডিবেঞ্চার, জয়েন্ট লাইফ পলিসি কাকে বলে, নমিনাল ক্যাপিটাল কাকে বলে। ঠিক আছে, পরের পার্টে শর্ট কোশ্চেন গুলো দিয়েছে। হোয়াট ইজ ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, হোয়াট টু মিন বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, হোয়াট টু মিন বাই কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট, হোয়াট টু মিন বাই রেশিও অ্যানালিসিস, ডিফাইন স্টক টার্নওভার রেশিও, হোয়াট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল। ঠিক আছে, যে কত অব্দি সেট আছে এখানে? 11। সেট 9 অব্দি আজকে করি। একই পেজ দুবার আছে। সেট 9টা করে শেষ করবো, মানে আজকে করলাম কি 5, 6, 7, 8 চারটে সেট হলো, আর একটা সেট করে ক্লোজ করবো। আজকের মতো ক্লোজ করবো। দেখ কি বলছে এটা, বলছে সেট 9 বলছি গুডউইল ইজ, এটা এক ধরনের ইনট্যাঞ্জিবল ফিক্সড অ্যাসেটস। তা বলছে ম্যাক্সিমাম নাম্বার অফ মেম্বার ইন পার্টনারশিপ, পার্টনারশিপে ম্যাক্সিমাম নাম্বার কতজন মেম্বার থাকে? সহ্য। 7 জন, আসলে তো সর্বনিম্ন দাদা দাদা এক মিনিট, চলে গেল। পার্টনারশিপ বিজনেসে ম্যাক্সিমাম মেম্বার কতজন থাকে? 20 জন থাকবে, 20 জন। ঠিক আছে, তো তিনেরটা পার্টনারশিপ অ্যাক্ট ইন্ট্রোডিউস কত সালে? 1932 সালে। চারেরটা বলছে ইন্টারেস্ট পেবেল অন দ্য ক্যাপিটাল, ঠিক আছে, অফ দ্য পার্টনার্স ইজ চার্জড, তাই তো? তার মানে বুঝে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কোথায় চার্জ? পিএল অ্যাপ্রোতে চার্জ করা হয়। দ্য প্রফিট অন রেশিও অফ শেয়ার, প্রফিট অন রেশিও শেয়ার ইজ ক্রেডিটেড, কোন অ্যাকাউন্টে পাঠানো হয়? মানে বুঝতেই পেরেছি অ্যান্সারটা হবে ক্যাপিটালিজম। দ্য লেটেস্ট কোম্পানি অ্যাক্ট ইনঅ্যাক্টেড কোন সালে? 2013 সালে। তারপর হচ্ছে হু আর দ্য ওনার অফ দ্য কোম্পানি, কোম্পানি ওনার কারা? কোম্পানি ওনার শেয়ার হোল্ডার। তারপর বলছে এল এম এন আর পার্টনার শেয়ারিং প্রফিট ইন দ্য রেশিও 4:3। তারপরে এল এম এন তিনজন পার্টনার মিলে বিজনেস করছিল, ঠিক আছে, তাদের প্রফিট শেয়ারিং রেশিও 4:3:2। ঠিক আছে, তো এল রিটায়ার করেছে, এল রিটায়ার করেছে অ্যান্ড শেয়ার ইজ টেকেন বাই এম অ্যান্ড এন ইকুয়ালি, গেনিং রেশিওটা করে দেখতে হবে। কারণ এখানে আবার সমস্যা কি করে দিয়েছে, এল রিটায়ার করেছে বলেছে, তারপর এল এর শেয়ারটা এম আর এন ইকুয়ালি নিয়ে নিয়েছে গেনিং রেশিওতে। এটা করে দেখতে হবে। তোকে কি বের করতে বলেছে? এল এর শেয়ারটা এম আর এন ইকুয়ালি নিয়ে নিয়েছে, মানে নিউ রেশিও বলে দিয়েছে, তাহলে গেনিং রেশিও বের করতে হবে।
লিখবো এখানে পার্টনার্স ওল্ড নিউ গেন, গেনিং রেশিও বের করার নিয়ম নিউ মাইনাস ওল্ড। এল এম এন বল দেখি ওল্ড রেশিও কি কি ছিল? 4:3:2 4/9, 3/9, 2/9, রিটার্ন করেছে এল, এখানে লিখলাম না কিছু। ঠিক আছে, তাহলে বলছে তাদের রেশিওটা, এল এর রেশিওটা ওরা ইকুয়ালি নিয়ে নিয়েছে। তাহলে এল এর রেশিওটা ইকুয়ালি যদি নিয়ে নেয় তাহলে কি হচ্ছে বল, অ্যান্সারটা কত হচ্ছে? কত নম্বর পয়েন্ট করছি এটা বল? 8 নম্বর। 8 নম্বর, তাই তো? করে নিই বলছি। দেখো হয়ে গেছে অ্যান্সার। পার্টনার কি কি ছিল? এল এম এন, রেশিও ছিল 4/9, 3/9, 2/9, বলছে রিটায়ার করছে এল। এবার এল এর শেয়ার কত? 4/9, এল এর শেয়ারটা এম আর এন ইকুয়াল নিয়ে নেবে। তাহলে এল এর শেয়ার কত? 4/9, তার হাফ কত হয়? 4/18। আর এন এর কত ছিল? 2 এর এন এর কত ছিল? এন এর 2/9, 2/9 এর হাফ নিয়ে নিচ্ছে। কিছু একটা সমস্যা হলো না, 1 মিনিট দেখছি, আরো একবার দেখি, আরো একবার দেখি, এখানে কোশ্চেনটা একটু কিছু ভুল হলো মনে হচ্ছে। ওয়ান ইস টু ওয়ানই হবে এটা। কোশ্চেনটা বলেছে তিনজন মিলে বিজনেস করছিল, 4/9, 3/9, 2/9 ছিল। বলছে এল রিটায়ার করেছে, এল এর শেয়ারটা নিয়ে নিচ্ছে কারা কারা? এম আর এন, এল এর শেয়ারটা নিচ্ছে এম আর এন, তাই তো? এল এর শেয়ারটা কারা কারা নিচ্ছে? এম আর এন। তাহলে কিভাবে নিচ্ছে? ইকুয়ালি নিচ্ছে, তাহলে নিয়ে নিচ্ছে মানেই তো গেন করছে। এটা ওয়ান ইস টু ওয়ানই হবে অ্যান্সারটা, 1:1ই করে দিচ্ছি, করে দেখতে হবে 1:1। তা বলছে দ্য ডিরেক্টরস শুড ফরফিট আনপেড শেয়ার আফটার সার্ভাইভিং, ঠিক আছে, সার্ভিং নোটিশ, মানে ধর কোনো শেয়ার হোল্ডার অনেক দিন ধরে টাকা দিতে পারছে না, ওকে না, কোম্পানির ডিরেক্টর নোটিশ পাঠাবে। নোটিশ পাঠানোর কতদিন পর ও শেয়ারগুলোকে ফরফিট করা যায়? হ্যাঁ, বল। এটা 7/14/21 সিরিজ, এটা আমি যখন শেয়ার ফরফিট আরম্ভ করেছিলাম আমি বলেছিলাম, ছোট ছোট 14 দিন, হ্যাঁ ঠিক 14 দিন হবে, 14 দিনই লেখানো ছিল। তারপর বলছে স্যাক্রিফাইসিং রেশিও হচ্ছে ওল্ড মাইনাস নিউ, যে প্রথমটা হবে ওল্ড মাইনাস নিউ।
11টা কি বলেছে, দ্য ব্যালেন্স অফ ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট, ক্যাপিটাল রিজার্ভের ব্যালেন্স সবসময় ক্রেডিট ব্যালেন্স হয়। বলছে এখানে দেখ ভালো করে শোন, মেনশন করে দিয়েছে 1956, দেখ 1956 মেনশন করেছে, সুতরাং তুই 10 আর 12 এর গল্পে যাবে না। বলছে অ্যাকর্ডিং টু টেবিল এ অফ দ্য কোম্পানি অ্যাক্ট 1956 বলেছে, যদি 1956 বলে তাহলে কিন্তু পুরনো নিয়ম। বলছে দ্য রেট অফ ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স, কলস ইন অ্যাডভান্সের উপর কত পার্সেন্ট হবে, দেখ কত হবে, 6% হবে, 12% না, 12% এখন হয়েছে, আগে 6 ছিল। তাহলে অ্যান্সার হবে 12টা এ। নেক্সট বলছে অ্যাপ্লিকেশন মানি অন আ শেয়ার অফ 100 শুড বি অ্যাট লিস্ট 5%, আর কিছুক্ষণ আগেই বললাম অ্যাপ্লিকেশন মানি মিনিমাম 5% হতে হবে। ডিবেঞ্চার ইজ, ডিবেঞ্চার কি, লোন ক্যাপিটাল। তো বলছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইজ, এটা কি, এক্সপেন্স। তো বলছে ইন্টারেস্ট অন ড্রয়িংস ইনকাম। তো বলছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। ডিবেঞ্চার, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার এটা হচ্ছে এক্সপেন্স। তারপর বলছে তোর হাউ মেনি টাইপস অফ ক্যাশ ফ্লো দেয়ার আর, দেয়ার অ্যাজ পার এসসি, এসসি ওয়াইজ ক্যাশ ফ্লো ক রকমের হয়, 3 রকমের হয়, তাই তো, অপারেটিং, ইনভেস্টিং, ফাইন্যান্সিং। ইন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ডিভিডেন্ড, ডিভিডেন্ড পেড, ডিভিডেন্ড পেড উইল বি কনসিডার্ড, এটা হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। কারেন্ট রেশিও, আইডিয়াল কারেন্ট রেশিও কত, 2:1। তারপর বলছে যে হুইচ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলোড ইন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কোন অ্যাকাউন্টে ফলো করা হয়, AS3। ওয়ার্কিং ক্যাপিটাল কি হবে, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। তারপর হচ্ছে সেল অফ ফিক্সড অ্যাসেটস, এটা হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, SECU। পার্টনারশিপ বিজনেস কাকে বলে, সুপারভাইট কাকে বলে, কল সিনিয়র কাকে বলে, কল সিন অ্যাডভান্স, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, প্রেফারেন্স শেয়ার, গুডউইল, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, লিকুইড অ্যাসেট, ডেপ্ট ইকুইটি, সব কাকে বলে দিয়ে দিচ্ছে। অপারেটিং রেশিও, টু ইউজার অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, জানিস দুটো ফিনান্সিয়াল, দুটো ইউজার বলে না, ক্রেডিটার্স ডেটার্স বলতে পারিস তো। ওয়ান এক্সাম্পল অফ কারেন্ট লায়াবিলিটিস, ক্রেডিটার্স, ঠিক আছে তো। তাহলে সেট 9 হয়ে গেল, পরের দিন 10 আর 11 করো।